মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। তাহমিনার অনুমতি পেয়ে তার কেবিনে প্রবেশ করলো রাফি। রাফি একজন কর্মচারী তাহমিনার অফিসের, নতুন জয়েন্ট করেছে। রাফি সরল সোজা একটা ছেলে, কিন্তু ভীষণ মজার একটা মানুষ। রাফি আমাদের গল্পের নায়ক এবং তাহমিনা নায়িকা। দুজন মানুষ দু ধরনের, কেমনে মিল হবে এই দু প্রান্তের মানুষের? জানতে হলে অবশ্যই গল্পের শেষ পর্যন্ত থাকতে হবে সাথে। হঠাৎ করে তাহমিনা রাফিকে ডেকে পাঠিয়েছে। তাহমিনা গ্রুপ অফ কোম্পানির এমডি তাহমিনা চৌধুরী, ভীষণ রাগী এবং জেদি একটা মেয়ে। অফিসের সবাই তাকে ভীষণ ভয় পায়। আপাতত এইটুকুই জানুন, গল্পের সাথে থাকলে বাকি সব কিছু জেনে যাবেন। রাফি তাহমিনার সামনে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর তাহমিনা রাফিকে বলে উঠল, রাফি আহমেদ, রাইট? নিউ জয়নিং। জি ম্যাম। রাফির কথা শুনে তাহমিনা বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপরে বলে উঠল, মিস্টার রাফি, আপনার কাজে মন নেই একটু, তাই না? তাহমিনার কথা শুনে রাফি তো থতমত খেয়ে গেল। সে বলে উঠল, মানে ম্যাম, ঠিক বুঝতে পারলাম না আপনার কথাটা। রাফির এমন কথা শুনে তাহমিনার রাগ মাথায় উঠে গেল। সে রাগে গজগজ করতে করতে বলে উঠল, আপনাকে একটা গুরুত্বপূর্ণ ফাইলের কাজ দেওয়া হয়েছিল, সেটা আপনি কেন জমা দেননি এখনো? তাহমিনার এমন কথা শুনে রাফি বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল, কেন ফাইলটা ম্যাম? আপনার ঠিক মনে পড়ছে না? হোয়াট ইজ দিস? আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে নাকি মিস্টার রাফি? নাকি আপনি আমার সাথে ইচ্ছে করে ফাজলামি করতেছেন? ভুলে যাবেন না আমি আপনার অফিসের বস, আমি আপনার বান্ধবী না যে আপনি আমার সাথে ফাজলামি করতে আসছেন। ইয়ে মানে ম্যাম, আসলে বিষয়টা। জাস্ট শাট আপ। আর একটা কথাও শুনতে চাই না আমি আপনার। 30 মিনিটের মধ্যে আমার টেবিলে ফাইলটা দেখতে চাই। নাও ইউ গো। তাহমিনার এমন কথা শুনে রাফি তার কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে চলে গেল। তারপরে সেই ফাইলটার কাজ শুরু করলো। প্রায় 25 মিনিট পর ফাইল নিয়ে আবারও চলে গেল তাহমিনার কেবিনের দিকে। তাহমিনা কেবিনের সামনে দাঁড়িয়ে রাফিকে বলে উঠল, আসতে পারি ম্যাম? তাহমিনা কোনো একটা ফাইল দেখছিল। রাফির কণ্ঠ শুনে দরজার দিকে তাকিয়ে রাফিকে বলে উঠল, ইয়েস, কাম ইন মিস্টার রাফি। রাফি ভিতরে গিয়ে তাহমিনার সামনে দাঁড়িয়ে রইল। তাহমিনা ফাইলটা দেখা শেষ করে রাফিকে উদ্দেশ্য করে বলে উঠল, মিস্টার রাফি বলুন, আপনাকে আমি 30 মিনিট সময় দিয়েছিলাম, এখনো আপনার হাতে 2 মিনিট বাকি আছে। আপনার কাজ কি শেষ? জি ম্যাম, ফাইলের কাজটা সম্পূর্ণ শেষ। আচ্ছা, আপনি একটু বসুন, আমি ফাইলটা চেক করে দেখি ঠিকঠাক আছে কিনা। আমি এই ফাইলটা নিয়ে একটু পরে মিটিংয়ে বের হব। এখন না দেখলে পরে যদি কোনো সমস্যা হয় তখন তো আমি আপনাকে পাবো না। ঠিক আছে ম্যাম, আমি অপেক্ষা করছি। আপনি ফাইলটা চেক করে আমাকে বলুন ঠিক আছে কিনা। সামনে বসে থাকা তাহমিনা খুব মনোযোগ দিয়ে ফাইলটা দেখছে। তার চোখের ভঙ্গিতে বোঝা যাচ্ছে সে কাজ নিয়ে খুব সিরিয়াস। রাফি মাঝে মাঝে তাকিয়ে দেখছে, যেন খুঁজে বেড়াচ্ছে অন্য এক তাহমিনাকে। একটা রাগী বস না, বরং একটা মিষ্টি মেয়ে। তাহমিনার ফাইল দেখা শেষ হতেই ফাইল বন্ধ করে রাফিকে বলে উঠল, হ্যাঁ, কাজটা এইবার ঠিকঠাক হয়েছে। রাফি যেন তাহমিনার কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচল। রাফি হাসি মুখে বলে উঠল, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ম্যাম। আপনার কাজের প্রতি মনোযোগ বাড়াতে হবে মিস্টার রাফি। আমি দ্বিতীয়বার কাউকে সুযোগ দিতে পছন্দ করি না। জি ম্যাম, চেষ্টা করব আর ভুল না করতে। তাহমিনা রাফির কথা শুনে রাগের স্বরে বলে উঠল, চেষ্টা না, করতে হবে। অফিসে আমি কাউকে ভাই, বোন, বন্ধু এসব কিছু দেখি না। কাজ হচ্ছে কাজ, বুঝেছেন? জি ম্যাম, বুঝেছি। তাহমিনা আবারও তার ল্যাপটপ খুলে কাজ শুরু করলো। রাফি কিছুক্ষণ চুপ থেকে বলল, ম্যাম, একটা কথা বলবো? তাহমিনা কাজ করতে করতে উত্তর দিল, বলুন। আমি মানে আপনি সব সময় এত রাগান্বিত থাকেন কেন? রাফির কথা শুনে তাহমিনা চোখ তুলে তাকায় এবার তার দিকে। তারপর রাগী চোখে রাফিকে বলে, আপনি এখন আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করছেন মিস্টার রাফি। ভুলে যাবেন না আপনার কথা বলার একটা লিমিট আছে। না না, মানে এমনিতে জিজ্ঞেস করছিলাম। আপনি হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে। আপনি সব সময় গম্ভীর মুখে না থেকে হাসি হাসি মুখে থাকবেন। তাহমিনা থমকে গেল।
কয়েক সেকেন্ড চুপ থেকে সে আবার চোখ নামিয়ে বলল, এইটা আপনার অফিস, আপনার কলেজ না মিস্টার রাফি। আপনি যেতে পারেন। রাফি কেবিন থেকে বের হয়ে আসলো। মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেছে। সে বুঝে গেছে তাহমিনা একদমই সহজ মানুষ না। রাফির মাথায় এখন হাজারটা চিন্তা। এই মেয়েটাকে বোঝাবে কিভাবে? এত রাগ, এত গম্ভীরতা কেন? তাহমিনা ম্যাডামকে ইমপ্রেস করতে হলে আগে কাজ দিয়ে তার মন জিততে হবে। বেলা 11:30। তাহমিনা কেবিনে ঢুকতেই পিয়ে এসে বলল, ম্যাম, মিস্টার রাফি সকালে একটা রিপোর্ট জমা দিয়েছেন, আপনি চেক করবেন নাকি? সকালে আমি তো বলি নাই কোনো রিপোর্ট দিতে। কি রিপোর্ট? এই নিন ম্যাম, প্রজেক্টেশন রিপোর্ট। কালকে মিটিংয়ের জন্য বলেছিলেন যে কিছু ড্রাইভ রেকর্ড করতে। তাহমিনা চোখ কুচকে ফাইল নেই আর ছোট্ট করে বলে। হুম। তাহমিনা ফাইল খুলে দেখলো। চোখে মুখে এক ধরনের বিস্ময় ফুটে উঠল। রাফি করা রিপোর্ট চমৎকার। যতটা সিরিয়াস আর গোছানো রিপোর্ট সে আশা করেনি, ঠিক তেমনটাই পেয়েছে। একসময় ঠোঁটে কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, তবে সঙ্গে সঙ্গে তা চাপা দিয়ে ফেল আর গম্ভীর মুখে করে ফাইল রেখে মনে মনে বলে উঠল, ইন্টারেস্টিং মিস্টার রাফি, ইউ আর নট দ্যাট ব্যাড। বিকেল 4টা। রাফি নিজের ডেস্কে বসেছিল। এমন সময় তাহমিনার কেবিন থেকে ফোন এলো। হ্যালো। জি ম্যাম। আমার কেবিনে আসেন। জি ঠিক আছে ম্যাম, আসছি। রাফি ধীর পায়ে আবার তাহমিনার কেবিনে ঢুকলো। আগের দিনের রাগ ধমক এখনো মনে গেঁথে আছে, কিন্তু সে ভাবছে আজকে কি অন্য কিছু ঘটবে। রাফি অনুমতি নিয়ে তাহমিনার কেবিনে ঢুকলো। তারপর তাহমিনার সামনে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর তাহমিনা ঠান্ডা গলায় বলে উঠল, রিপোর্টটা ভালো ছিল। রাফি তাহমিনার মুখে এই কথা শুনে চমকে উঠল। বেশ কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, ধন্যবাদ ম্যাম। আপনার মধ্যে সম্ভাবনা আছে যদি মনোযোগ দেন। আর একটা কথা, আজকে আপনার কাজ শেষ করে আমাকে রোড শোর লোকেশন দেখতে যেতে হবে। আপনি আমার সাথে যাবেন। রাফি চমকে উঠল, অবাক হওয়ার ভঙ্গিতে বলে উঠল, আমি মানে আপনি একা যাবেন না? হ্যাঁ, আপনি অফিসের প্রতিনিধি হিসেবে কোনো সমস্যা? তাহমিনা গম্ভীর স্বরে বলে উঠল। রাফি মুচকি হেসে তাহমিনাকে উত্তর দিল, না না ম্যাম, একদমই না। আমি প্রস্তুত আপনার সাথে যাওয়ার জন্য। সন্ধ্যা 6টায় গাড়িতে উঠল দুজন। প্রথম 10 মিনিট চুপচাপ। এরপর হঠাৎ করে রাফি বলে উঠল, ম্যাম, আজকে আপনি একটু অন্যরকম লাগছে, মানে অনেক কম রাগী। সব সময় রাগ করে থাকলে মানুষ ক্লান্ত হয়ে যায় মিস্টার রাফি। তাহলে মাঝে মাঝে রাগটা একটু ছুটি দিলে হয় না? আপনি হাসলে অনেক সুন্দর দেখায়, আমি আগেও বলেছিলাম। আপনার এই কথাগুলো শুনে বোঝা যায় আপনি খুব স্মার্ট ভাবে কথা বলেন। না না, সত্যি বলছি। আপনি হয়তো অফিসে বস, কিন্তু আমি মনে করি আপনি একদম অন্যরকম মানুষ। তাহমিনা হালকা হাসি দিয়ে বলে উঠল, সময় হলেই বুঝবেন আমি কেমন। তবে হ্যাঁ, আপনি যে আমাকে বোঝার চেষ্টা করছেন সেটা কিন্তু আমি খেয়াল করেছি। তাহমিনা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল। রাফি এবার আর কিছু বলল না, মুচকে একটা হাসি উপহার দেয়। তারপরে চুপচাপ বসে থাকে। দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে তাহমিনা বলল, মিস্টার রাফি, আপনি কাজে সিরিয়াস হন। আশা করি আপনার ভালো হবে জীবনে। হ্যাঁ ম্যাম, চেষ্টা করব। তো তাহমিনা আর কিছু বলল না। রাফিও চুপচাপ ছিল। অফিসের কাজ শেষ করে তাহমিনা চলে গেল তার বাড়ির উদ্দেশ্যে, আর রাফি চলে গেল তার বাড়ির উদ্দেশ্যে। রাফি বাড়িতে গিয়ে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। রাফিকে দেখে বলে উঠল, রাফি, চলে এসেছিস? এত দেরি হলো কেন আজকে? অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসিস। রাফি বাসার মধ্যে ঢুকতে ঢুকতেই বলে উঠল। রাফির আম্মু কথা শুনে রাফি চলে গেল নিজের রুমে। গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। এসে টেবিলে খেতে বসে ওর আম্মুকে বলে উঠল, আম্মু তুমি খেয়েছো? আব্বু খেয়েছে? আর রাইসা কই? ওকে দেখছি না তো। না বাবা, আমি এখনো খাওয়া দাওয়া করিনি। তোর আব্বু ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে একসাথে খেয়ে নেব। তুই খেয়ে নে। আর রাইসা তো খাওয়া দাওয়া করে গিয়ে নিজের রুমে পড়ছে, ওর সামনে পরীক্ষা না। ও বুঝতে পারছি আম্মু। রাইসার কি কিছু লাগবে?
লাগলে আমাকে বলতে বলে আমি ওকে এনে দিব, তাও পরীক্ষায় ভালো করতে হবে কিন্তু। আচ্ছা বাবা, তা না হয় তোকে বলবো। তুই একা হয়ে আর কতদিন দেখবি বল? তোর আমাদের জন্য খুব বেশি কষ্ট হয়ে গেছে, তাই না রে বাবা? আম্মু তুমি এসব কি বলছো? আমি তোমার একমাত্র ছেলে, আমি তোমাদের দেখবো না তো কে দেখবে বলো? তোর আব্বু তো এখন বেশি কাজ করতে পারে না, ওই দোকানে বসে থাকে। দোকানে তেমন বেচা কিনা হয় না। কি করব বল, তোর উপর বেশি চাপ পড়ে গেছে, বুঝি বাবা। তারপরে আমার কিছু করার নেই। আম্মু আর এসব কথা কখনোই বলবে না, বললে কিন্তু তোমার উপর আমি খুব রাগ করব। আমি যা ইনকাম করি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালোভাবে চলে যায়। আমি তো আব্বুকে বলি দোকানে বসতে হবে না, তাও আব্বুর সময় কাটানোর জন্য গিয়ে বসে। আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি রুমে গেলাম। তুমি আব্বুকে ডেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে গিয়ে রেস্ট নাও, কেমন? এ বলে রাফি চলে গেল নিজের রুমে। রাফির আম্মু সব গুছিয়ে রেখে চলে গেল তার রুমে। রাফির আব্বুকে ডেকে নিয়ে এসে একসাথে খাবে বলে অনেক তো রাফির কথা শোনা হলো। এবার চলুন তাহমিনার খবরটা একটু নিয়ে আসি, কি করছে সে। অপরদিকে তাহমিনা বাসে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখল তাহমিনার আব্বু আনোয়ার চৌধুরী ফোন দিয়েছেন। তাহমিনার হাসি মুখে ফোনটা রিসিভ করলো, তারপর বলতে লাগলো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওখানে তোমার সব কাজ শেষ হয়ে গিয়েছে? তুমি কবে ফিরবে? এই তো মামনি, আমি কাল পরশুর মধ্যেই ফিরে আসব। এখানকার কাজ শেষ হয়ে গিয়েছে। তুমি কেমন আছো মামনি? অফিসের কাজ কেমন চলছে? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আব্বু, সব ঠিকঠাক আছে। সকালে মেজাজটা খারাপ হয়েছিল, একজন নতুন জয়েনিং করেছে, ওকে কাজ দিয়েছিলাম, কমপ্লিট করেছিল না, একটু রাগারাগি করেছি, পরে ঠিকঠাক আছে সব। মামনি, তোমার রাগটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তোমার রাগটা কন্ট্রোল করতে শেখো। আমার রাগ কন্ট্রোল করতে পারবো না আব্বু, তুমি এই কথা বলবে না। তোমার সাথে কিন্তু আমি রাগ করব বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, বললাম না। তোমার আম্মু কোথায়? তোমার আম্মুকে ফোন দিলাম, ধরলো না যে। আম্মু হয়তো ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে। আমি আমার রুমে আসলাম, আম্মু রুমে চলে গেল, হয়তো ঘুমিয়ে গিয়েছে, এর জন্য ফোন ধরেনি। আচ্ছা মামনি, তুমি সাবধানে থেকো, আর তোমার আম্মু আর ভাইয়াকে দেখে রেখো, কেমন? আমি 2-3 দিনের মধ্যেই চলে আসব। এখন আপাতত রাখি। আচ্ছা আব্বু, ঠিক আছে। এই বলে তাহমিনা ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সাগর রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে ফোন টিপতে লাগলো। এমন সময় তার বন্ধু সজীব তাকে ফোন দিল। সে ফোনটা রিসিভ করে বলে উঠল, হ্যালো সজীব, হ্যাঁ বলো কি হয়েছে? কেমন আছিস তুই? কি অবস্থা তোর? কোনো খোঁজখবরই নেই। নতুন জয়েন করলি চাকরিতে, মিষ্টিও খাওয়ালি না, আজকে দেখাও করলি না, সেজন্য ফোন দিলাম। আজকে অফিসে একটু কাজের চাপ বেশি ছিল, এই জন্য বাসায় ফিরতে লেট হয়ে গেছে, এই জন্য আর যাওয়া হয়নি। কালকে তাড়াতাড়ি ফিরলে কালকে দেখা করব তোদের সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ফোনটা রাখলাম, কালকে দেখা হচ্ছে। ইনশাল্লাহ দেখা হচ্ছে। এই বলে রাফি ফোনটা রেখে দিল। তারপর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো রাফি। যেই চোখটা বন্ধ করেছে তখনই তাহমিনা ম্যামের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। রাফি চোখটা খুলে উঠে বসলো আর মনে মনে ভাবতে লাগলো, তাহমিনা ম্যাম এত কঠোর, এত রাগী হলেও তার ভেতরে একটা অন্যরকম দিক আছে, যেটা আমি এখনো পুরোপুরি বুঝতে পারিনি। তাকে আমার বুঝতেই হবে, আর সেটা আমি পারবো। সকাল 9টায় অফিসে ঢোকার পর রাফি পুরো মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করলো। তাহমিনার কেবিনে ঢুকতে রাফি ডেস্কের দিকে চোখ পড়ল। তাহমিনা আজ একটু ভিন্ন ছিল, রাগকম অথচ গম্ভীর। বেলা 1টার সময় অফিসের ক্যান্টিনে রাফি গিয়ে দেখে তাহমিনা আসে সেখানে। রাফির চোখ বড় হয়ে গেল, ভাবলো, ম্যাম হঠাৎ ক্যান্টিনে? উনি তো নিজের কেবিনেই খাওয়া দাওয়া করেন, তাহলে আজকে ক্যান্টিনে আসলো কেন? কিছুই মাথায় ঢুকছে না। রাফির আশা দেখে তাহমিনা হালকা হাসি দিয়ে বলল, রাফি, আজকের রিপোর্ট ভালো হয়েছে, একদম নির্ভুল হয়েছে, তাই একটু সময় নিয়ে তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। ভালোই হলো তুমি এসে গেছো, বসো, একসাথে লাঞ্চ করতে করতে আলোচনাগুলো করা যায়। রাফি খানিকটা লজ্জায় মুখে বলল, ম্যাম আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি একবার ডাকলে আমি চলে যেতাম।
শুধু শুধু এখানে আসার প্রয়োজন ছিল না। তাহমিনা মুচকি হাসি দিয়ে বলে উঠল, কখনো কখনো অফিসের বাইরেও মানুষকে বুঝতে হয় কাজের ফাইল ছাড়া মানসিক সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মাঝখানে হঠাৎ একটা সুনামি হাসি মুহূর্ত হলো। রাফির মনে হলো তাহমিনা ম্যাম আসলে শুধু রাগী নয়, ম্যাম তাহলে সুন্দর করে হাসতেও জানে। কিন্তু তখনই তাহমিনার ফোন বাজলো। তাহমিনা ফোন হাতে নিয়ে দেখলো তার আব্বু ফোন দিয়েছে। সে ফোনটা রিসিভ করে বলে উঠল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। মামনি কেমন আছো? বাসায় সবাই কেমন আছে? এখন তুমি কোথায় আছো? অফিসে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। জি আব্বু, অফিসে ওই যে কালকে বললাম না একজন নিউ জয়েন করেছে রাফি, ও অফিসে খুব মন দিয়ে কাজ করছে। আনোয়ার চৌধুরী খুশি হয়ে বলে উঠল, আমি শুনে খুব খুশি হলাম। কালকে আমি ফিরছি। তাহলে ভালো থেকো, এখন রাখলাম। রাফি তুমি আমার কেবিনে এসো, খাওয়া শেষ করে কিছু ফাইল দেওয়ার আছে তোমাকে। আচ্ছা ম্যাম, আমি 10 মিনিটের মধ্যে আসছি। কিন্তু আপনি তো কিছু খেলেন না, খাওয়া দাওয়া করবেন না আপনি? সমস্যা নেই, লাঞ্চ টাইম তো প্রায় শেষ হয়ে গেছে। আমি কেবিনে গিয়ে না হয় সময় করে খেয়ে নিব। তুমি খাওয়া দাওয়া শেষ করে এসো কেমন? তাহমিনা ফোন রেখে রাফির দিকে তাকিয়ে বলল। তাহমিনা ফোন রেখে রাফির দিকে তাকিয়ে বলল। রাফি হাসি মুখে বলল। তাহমিনা এটা বলে নিজের কেবিনে চলে গেল। রাফিও কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করে চলে গেল তাহমিনার কেবিনে। তাহমিনার কেবিনের সামনে গিয়ে রাফি বলে উঠল, ম্যাম ভেতরে আসতে পারি? বেশ, আসো ভিতরে। তাহমিনার অনুমতি পেয়ে রাফি ভেতরে ঢুকলো। রাফি তাহমিনার সামনে গিয়ে দাঁড়াতে তাহমিনা বেশ কিছু ফাইল রাফির সামনে রাখলো। রেখে বলে উঠল, মিস্টার রাফি, এই ফাইলগুলোর কাজ তোমাকে শেষ করতে হবে। আশা করব এই কাজগুলো খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে করবে। জি ম্যাম, অবশ্যই। এই বলে রাফি ফাইলগুলো নিয়ে বেরিয়ে চলে গেল নিজের কাজের জায়গায়। তারপরে কাজ করতে লাগলো। কাজ শেষ করে সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে রাফির আম্মু বলল। বাবা, আজকে অফিস কেমন গেল? রাফি তার আম্মুকে খুশি হয়ে বলল, আম্মু একটু কঠিন হলেও ম্যাম ধীরে ধীরে আমার প্রতি বিশ্বাস বাড়াচ্ছেন। আমি ভালো কিছু করতে চাই। তারপরে যখন রাফি ঘুমানোর জন্য রুমে গেল, তাহমিনার ছবি আবার চোখের সামনে ভেসে উঠল। সে ভাবল, আমার সাথে কেন বারবার এরকম হচ্ছে? আমি কি তাহমিনাকে ম্যামকে ভালোবেসে ফেলেছি? ম্যামের সমান সমান তো আমি কখনোই হতে পারবো না, কিন্তু আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছি, ওনার সেই মুচকি মুচকি হাসি মুখটা ভুলতেই পারছি না। আমি কি করব? উনি কি আমার ভালোবাসা বুঝবেন না? আমাকে প্রত্যাখ্যান করবেন? পরদিন সকালে রাফি একটু আগে অফিসে চলে এলো। ডেস্কের পাশের কাপ থেকে কফির গন্ধ আসছিল। রাফি কাজের শুরুতেই মন দিয়ে বসল, যেন সে আর কখনো তাহমিনা ম্যামের কাছে অমর্যাদা করতে না হয়। হঠাৎ পিয়ে দৌড়ে এসে বলল, মিস্টার রাফি, ম্যাম আপনাকে ডেকেছে। রাফি একটু সংকোচের সঙ্গে তাহমিনার কেবিনে গেল। তাহমিনা কাজের পেছনে ব্যস্ত মনে হলো। তার চোখে আজ একটু আলাদা আভা ছিল। আচ্ছা, গতকালকের রিপোর্টটা আমি দেখে ভালো লেগেছে। তোমার কাজের মধ্যে একটা পরিপক্কতা দেখা যাচ্ছে। আমি চাই তুমি এখন থেকে অফিসের বড় প্রজেক্টেও কাজ করবে। রাফির মুখে হাসি ফুটে উঠল। ধন্যবাদ ম্যাম, আমি ভালো করার জন্য চেষ্টা করব। তাহমিনা হালকা গম্ভীর গলায় বলল, কিন্তু মনে রেখো, তোমাকে অফিসের নিয়ম কানুন মেনে চলতে হবে, আর কাজে কখনো অবহেলা করা যাবে না। রাফি মাথা নিচু করে সম্মত হলো। সেদিন দুপুরে ক্যান্টিনে রাফি কাজের মাঝে একটু বিরক্তি নিয়ে বের হলো। তাহমিনাও ক্যান্টিনে এলো। রাফি খানিকটা দ্বিধায় ছিল, কারণ অফিসে তো তাহমিনা এত রাগী যে সবার কাছেই ভয়। কিন্তু আজ সে দেখলো তাহমিনা একটু আলাদা, হয়তো কাজের চাপ থেকে একটু মুক্তি পেয়েছে, তাই সে আজ একটু চিন্তামুক্ত। রাফি মনে মনে ভাবছিল, তখনই তাহমিনা তাকে ডেকে উঠল। রাফি। তাহমিনা ডাক শুনে রাফি দাঁড়িয়ে পড়ল। তাহমিনা হঠাৎ বলল, তোমার কথা ভাবছিলাম। তুমি কি কাস্টমার মিটিংয়ে আমার সাথে যেতে পারবে? রাফি চোখ বড় বড় হয়ে গেল। আমি ম্যাম, আমি কি পারবো? তুমি পারবে। আমি তোমার পরিশ্রম এবং মনোযোগ দেখে বিশ্বাস করছি। সেদিন বিকেলে মিটিংয়ে রাফি সঙ্গে গেল। সেখানে অফিসে নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল। রাফি
রাফি প্রেজেন্টেশনে সাহসিকতার সঙ্গে নিজের কথা বলল। তাহমিনার চোখে সে একটা গর্বের ঝিলিক দেখল। সন্ধ্যার দিকে গাড়ি থেকে বাড়ি ফেরা পথে রাফি হঠাৎ বলল, ম্যাম, আজকে আপনার গম্ভীর মুখের নিচে একটা মিষ্টি হাসি দেখলাম, যা আমি আগে কখনো দেখতে পাইনি। তাহমিনা একটু লাজুক স্বরে বলল, সব সময় অফিসে কঠোর থাকা দরকার হয় রাফি, কিন্তু জীবন শুধু কাজ নয়, হাসি আর আনন্দও জরুরি। গাড়ির ভিতরে একটা আরামদায়ক নিস্তব্ধতা ফিরে এলো। দুজনেই জানালার বাইরে গাড়িতে যাওয়া শহরের আলোতে মগ্ন হয়েছিল। হঠাৎ করে রাফি বলে উঠল, ম্যাম, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, বলবো? জি বলো, কি কথা? আপনার ঠোঁট দুটো খুব সুন্দর, একবার লিপ কিস করতে পারি আপনাকে? রাফির কথা শুনে তাহমিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহমিনা বলে উঠল, রাফি, তোমার সাথে ভালো ব্যবহার করেছি জন্য তুই কিন্তু এইসব কথা আমাকে বলতে পারিস না। এরপর থেকে এইসব কথা যেন না শুনি। মাইন্ড ইট। রাফি চুপ করে রইল, আর কিছু বলল না। তারপর যে যার বাসায় চলে গেল। রাফি পাশে ফিরে ফিরে শুয়ে এসে রাইসার খবর নিল। আম্মুর রাইসার পড়াশোনা কেমন হচ্ছে? পরীক্ষা কবে ওর? তার মা বলল। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। রাফি অফিসে নতুন হলেও খুব তাড়াতাড়ি সবাইকে মুগ্ধ করে নিয়েছে তার সরল মেজাজ আর আন্তরিকতার কারণে। কিন্তু তাহমিনা ম্যাম, যিনি এমডি, একদমই সহজ সরল নন। রাগী, জেদি, কিন্তু খুবই দায়িত্বশীল। অফিসের সবাই তাকে একটু ভয় পায়, কিন্তু রাফির কাছে সে এক ধরনের রহস্যময় নারীর মতো। একদিন অফিস শেষে রাফি পিএর মাধ্যমে জানো, ম্যাম রোড শো লোকেশনে দেখতে যাচ্ছেন। প্রথমে একটু নার্ভাস, পরে নিজের সিদ্ধান্ত নিল, যাব ম্যামের সাথে। ওর কাজের গুরুত্ব বুঝতে হবে। রোড শোতে গাড়ির জানালা দিয়ে বাড়ি তাকিয়ে রাফি হঠাৎ জিজ্ঞেস করলো, ম্যাম, আপনি এত রাগ করেন কেন? বাসায় কি আরেক রকম? তাহমিনা হেসে বলল, বাসায় তো আমার আব্বু আম্মুর হাসি মাখা মুখ আর ভালোবাসা আছে, অফিসে শুধু কাজ। রাফি কিছু বলল না। এভাবেই দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। প্রায় 4 মাস পর একদিন সকালে রাফি অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামছে। তার আম্মু তাকে নামতে দেখে বলে উঠল, রাফি, তুই এত দেরি কেন করিস? খাওয়া দাওয়াটা ঠিক মতো করিস না, সকালে দেরি করে উঠিস, কোনো মতো কিছু না খেয়েই দৌড় দিস, আবার রাত করে বাড়ি ফিরিস। রাফি হাসি মুখে বলে। আম্মু, অফিসের চাপই বেশি। রাফির কথার মাঝে রাফির আম্মু বলে উঠল, রাফি, একটু সময় পেলে দোকানে এসো, তোমার কথা বলতে হবে। আচ্ছা আব্বু, অফিসে যাওয়ার সময় যাব, আর যদি বেশি শরীরে হয় তাহলে এখনই বলতে পারো। তেমন কোনো বিষয় না, দোকানটাতে যেমন বেচাকেনা হচ্ছে না, ভাবছি দোকানটা বেচে দেব নাকি সে বিষয়ে তোমার সাথে একটু কথা বলতে চাইলাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রাতে অফিস থেকে ফিরে এসে তোমার সাথে কথা বলবো। রাফির ছোট বোন রাইসা পড়াশোনায় ব্যস্ত, পরীক্ষার চাপ সামনে, সেই জন্য রাইসা ঘরে পড়াশোনা করছিল। এমন সময় তার আম্মু ঘরে ঢুকে এসে বলল, ঈশা, চা নিয়ে আসছি, একটু খেয়ে পড়াশোনা কর। রাফি বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে নিজের কাজের জায়গায় বসতেই তার সহকর্মী সিয়াম বলে উঠল, কি ব্যাপার রাফি, আজকে একটু লেট হলো যে? আর বলবেন না, সিয়াম ভাই, রাস্তায় যা জ্যাম। ও আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, কাজ করো, পরে আবার কথা হবে। রাফি নিজের মতো বসে কাজ করতে লাগলো। কাজ করতে করতে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেল। 2 ঘন্টা পরে রাফি চলে গেল তাহমিনার কেবিনে। গিয়ে তাহমিনার অনুমতি নিয়ে কেবিনে প্রবেশ করে তাহমিনাকে বলে উঠল, ম্যাম, এই ফাইলগুলোর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনি একটু চেক দিয়ে আমাকে জানাবেন, ঠিক আছে কিনা? তুমি বসো, আমি ফাইলগুলো দেখে তোমাকে জানাচ্ছি। রাফি তাহমিনার সামনে চেয়ারে বসে রইল। তাহমিনা ফাইলগুলো চেক দিয়ে বেশ কিছুক্ষণ পরে রাফিকে বলে উঠল, হ্যাঁ, সব ফাইলগুলোর কাজই তো ঠিক আছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কাজ করার জন্য। আর তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর ম্যাম? আজকে থেকে তোমার প্রমোশন হয়েছে, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে এখন থেকে। সত্যি বলছেন ম্যাম? হ্যাঁ, একদম সত্যি। রাফি চেয়ার থেকে উঠে তাহমিনাকে চেয়ার থেকে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এমনটা হবে তা আশা করেনি তাহমিনা। রাফির
রাফির এই কাণ্ডে পুরো অবাক তাহমিনা। বেশ কিছুক্ষণ তাহমিনাকে জড়িয়ে ধরে রেখে ছেড়ে দিল রাফি। বেশ কিছুক্ষণ পর তাহমিনা রাফিকে বলে উঠল, মিস্টার রাফি, আপনার মাথায় কি একদম গেছে? আমি আপনার অফিসের বস, আপনি আমাকে জড়িয়ে ধরলেন কোন সাহসে? রাফি তাহমিনার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে রাফি তার কেবিন থেকে বের হয়ে চলে গেল। রাফির প্রমোশন নিয়ে অফিসের পরিবেশটা যেন হঠাৎই অন্যরকম হয়ে গেল। আনন্দময় পরিবেশ সৃষ্টি হলো। দিনগুলো গেল কাজের চাপ বাড়ছিল, আর দুজনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছিল। একদিন সন্ধ্যায় অফিস শেষ করে বের হতে গিয়েও রাফি চোখ ফেরাতে পারছিল না তাহমিনার দিকে। তিনি এখন আর সেদিনের রাগী ম্যাম নন, বরং এক শান্ত কোমল হাসির মালিক। রাফি, আজকের কাজগুলো খুব ভালো হয়েছে। তোমার প্রতি আমার বিশ্বাস ভুল ছিল না। ধন্যবাদ ম্যাম, আপনার কথাগুলো আমার জন্য অনেক মূল্যবান। অফিসের শেষ মুহূর্তে দুজন একাকী হয়ে পড়ল ক্যান্টিনের পাশে ছোট্ট বাগানে। চারপাশে নরম বাতাস, পাখির গান আর দেরিতে আসা সূর্য যেন তাদের জন্য অপেক্ষা করছে। ম্যাম, আমি অনেক দিন ধরে কিছু একটা বলতে চাইছিলাম, কিন্তু সাহস হয়নি। কি কথা রাফি, বলো তো? আপনার সেই কঠোরতায়, গম্ভীরতায় যে সুন্দর একটা অন্যরকম দিক আছে, সেটাই আমাকে খুঁজতে টেনে আনলো। আমি বুঝতে পেরেছি আপনার রাগের আড়ালে রয়েছে কোমলতা আর স্নেহ। আমি আসলে আপনার প্রতি একরকম ভালোবাসা পুষে ফেলেছি। তাহমিনা একটু থমকে গেল। হৃদয়ে গহীনে কোনো উত্তেজনা ছড়িয়ে পড়ল। রাফি, আমি তোমার সাহসের প্রশংসা করি। সত্যি বলতে আমি সবসময় কঠোর থাকার ভান করতাম, কিন্তু তোমার মতো কেউ আমাকে এভাবে প্রপোজ করার সাহস পায়নি। আমি তোমার অফিসের ম্যাম, তাও তুমি আমাকে প্রপোজ করলে। তোমার ভয় করলো না? রাফি একটু এগিয়ে গিয়ে চোখে চোখ রেখে বলল, ম্যাম, আমি চাই আপনার পাশে থেকে আপনাকে খুশি করতে, আপনার জীবনে সুখের ছোঁয়া দিতে। রাফি, তুমি এটা ভুলে যেও না, আমি তোমার 5 বছরের সিনিয়র। আপনি আমার সিনিয়র তো কি হয়েছে, আমি আপনাকে বিয়ে করব। আজই বাড়ি গিয়ে আমি আপনার কথা বলবো। শুধু আপনি বলেন, আপনি বিয়েতে রাজি কিনা? তাহমিনা ধীরে ধীরে হাসলো। মুখে সেই মুচকি হাসি যেন আলো ছড়িয়ে দিল চারপাশে। রাফি, তোমার এই মিষ্টি সাহসী কথা আমার হৃদয় স্পর্শ করেছে। তোমার প্রতি আমার মনেও এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। এভাবেই ধীরে ধীরে আমরা একে অপরের জীবনে স্পর্শ করতে পারি। তখনই রাফি হাত বাড়ি তার হাতে হাত দিল। দুজনে হাত মিলে গেল, যেন প্রেমের এক অদ্ভুত সেতু গড়ে উঠল। আমি দ্রুত সম্ভব আপনাকে ঘরের বউ করে নিয়ে যেতে চাই। তোমার কি মনে হয় তুমি আমাকে এত সহজে নিজের করে নিতে পারবে? রাফি অবাক হয়ে বলে উঠল, হ্যাঁ, অবশ্যই পারবো, আমার বিশ্বাস আছে। কেন পারবো না? কারণটা কি? কারণটা তোমার পরিবার, আমার পরিবার। আমি তোমার থেকে 5 বছরের সিনিয়র, আর তোমার পরিবার কি সিনিয়র মেয়ের সাথে তোমাকে বিয়ে দিবে? অবশ্যই দিতে রাজি হবে। আমি যদি আপনার সাথে সুখে থাকি, তাহলে কেন দিবে না? দেখেন, আমি আমার পরিবারকে ঠিক রাজি করাবো। রাফির আত্মবিশ্বাস দেখে তাহমিনা হাসল, কোনো কথার উত্তর দিল না। সন্ধ্যার হালকা সূর্যাস্ত বাতাসে নরম মৃদু ঝাপটায় অফিসের বাগানটা যেন এক অন্যরকম রূপে মোড়া। রাফি বসেছিল বাগানের এক কোণে, মাথায় ঘুরছিল আজকের কথাগুলো। তাহমিনার মুখে মুচকি হাসি, চোখে তার ভাসমান সেই গম্ভীর আর কোমল অভিব্যক্তি। তার সবচেয়ে বড় কথা, তার সামনে প্রপোজ করার সেই সাহসিকতা। সবকিছু মনের ভেতর একটা তেজপ্রভা ফোটাচ্ছিল। আর বসে বসে মনে মনে ভাবতে লাগলো, আমি সিনিয়র ম্যামকে বিয়ে করেই ছাড়বো, যে করেই হোক। অফিসের শেষবেলা সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু রাফি কাঁধে ব্যাগ ঝুলিয়ে কর্নারে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল। একটু দূরে তাহমিনা তার কাজের ফাইলগুলো সযত্নে জমিয়ে নিচ্ছিলেন। রাফির মনে হচ্ছিল আজকে সেই কথা যেন সব কিছুকে বদলে দিয়েছে। রাফি ধীরে ধীরে এগিয়ে এসে বলল, ম্যাম, আমি সত্যিই চাই আপনাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ করে নিতে, কিন্তু আমি জানি এটা সহজ হবে না। তাহমিনা মুচকি হাসি দিয়ে বলল, তাহলে তো ভালোবাসার গল্পের মজা। সাহস না হলে তো মনের গল্পটা সত্যি হয় না। হঠাৎ অফিসের দরজা খুলে পিয়ে এসে বলল, ম্যাম, আজকের মিটিং একটু এগিয়ে নিয়ে যেতে হবে।
আপনার প্রস্তাব দরকার। ঠিক আছে রাফি, তুমি একটু আগে চলে যাও, ফাইলগুলো নিয়ে ভালো করে কাজ করো। জি ম্যাম। রাফি অফিস থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। পথে তার মনোযোগ গেল মোবাইল ফোনের দিকে। সেখানে মায়ের ফোন ছিল। সে ফোন ধরলো। আম্মু, আমি আজকে একটু দেরি করব, অফিসে জরুরি কাজ ছিল। বাবা খেয়াল রাখিস নিজের উপর, কাজের চাপের চেয়ে স্বাস্থ্যই বেশি জরুরি। জি আম্মু, আমি চেষ্টা করব। রাতের বেলায় ঘরের জানালা দিয়ে নরম বাতাস ঢুকছিল। রাফি ঘুমানোর আগে আবার তাহমিনার কথা ভাবলো। মনে হচ্ছিল সে যেন তার জীবনে এক নতুন রং ছড়িয়ে দিয়েছে। এসব ভাবতে ভাবতে সে ফোন দিল তার বন্ধু সজীবকে। সজীব ফোন ধরেই বলে উঠল, না রে, আসলে তেমন কোনো বিষয় না, অফিসের কাজে একটু ব্যস্ত থাকি তাই আর কি। তারপরে বল, কেমন আছিস? কি অবস্থা তোদের সবার? এই তো আছি আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? তুই তো এখন আমাদের সাথে আড্ডাও দিতে আসিস না, তোকে খুব মিস করি। আমিও খুব মিস করি সে আড্ডার মুহূর্তগুলো, বিশ্বাস করে। কিন্তু কি করব, অফিস থেকে বাড়ি ফিরে আর মনে হয় না কোথাও বের হই, সারাদিন কাজ করি তো। হ্যাঁ, বুঝতে পারলাম তোর কথা। আকাশ, আবির, এদের কি অবস্থা? ওদেরও তো কোনো খোঁজ খবর নেই। ওই মাঝে মধ্যে ওদের সাথে টুকটাক কথা হয়, এই আর কি। তাছাড়া ওদের বিষয়ে তেমন কিছু জানি না। শোন না সজীব, তোকে আমি একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম, বলবো? হ্যাঁ, কি কথা বল। আমি যে অফিসে জব করি, সে অফিসের বসকে আমার খুব পছন্দ হয়ে গেছে। আমি ওকে ভালোবেসে ফেলেছি। এই ফিলিংসটা প্রায় আজ থেকে 4 মাস ধরে একটু একটু করে বুঝতে শিখেছি। সময় প্রেক্ষিতে বুঝতে পেরেছি আমি ওকে ভালোবাসি। আজকে আমি ওকে প্রপোজও করছি, ও রাজি হয়ে গেছে। এখন বুঝতে পারছি না পরিবারকে কিভাবে মানাবো, তারা আদৌ কি মানবে? আচ্ছা ঠিক আছে, তুই কালকে বিকেলে আমার সাথে একটু দেখা কর, তারপরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে হাফবেলা অফিস করে ছুটি নিয়ে তোর সাথে দেখা করব। তাহলে এখন রাখলাম। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ। এই বলে সজীব ফোন কেটে দিল। রাফিও ফোনটা রেখে তাহমিনার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। এবার চলুন একটু তাহমিনার খবর নিয়ে আসি, দেখি তাহমিনা কি করছে। তাহমিনারা সবাই বাসার ড্রয়িং রুমে বসে আছে, খাবার টেবিলে খাবার খাবে এজন্য। তাহমিনার মা সবার জন্য খাবার বেড়ে দিচ্ছেন। খাবার টেবিলে তাহমিনার ছোট ভাই এবং ওর আব্বু বসে আছে। সবাইকে খেতে দিয়ে তাহমিনার আম্মুও খাবার টেবিলে বসে পড়ল। খাবার খেতে খেতে তাহমিনার আব্বু তাহমিনার আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠল, শুনছো শিউলি, আমি একটা কথা ভাবছিলাম। তাহমিনার আম্মু খেতে খেতে উত্তর দিল, কি কথা ভাবছিলে তুমি আবার? না মানে বলছিলাম কি, মেয়ে তো বড় হয়েছে, মেয়েকে তো বিয়ে দিতে হবে, তাই না? এখন ভালো একটা ছেলে খুঁজতে হবে। আমি আমার এক বন্ধুর সাথে কথা বলেছি, ওর ছেলে বিদেশে সেটেল। ভাবছি আমার বন্ধুর ছেলের সাথে আমাদের তাহমিনার বিয়েটা দিয়ে দিই। তুমি কি বলো? আমি আর কি বলবো, এ বিষয়ে তুমি যা ভালো বুঝবে তাই করো। তোমার সিদ্ধান্তের ওপর তো কোনোদিন কোনো কথা বলিনি আমি। তাহমিনার বাবা মায়ের কথা শুনে অবাকার চম্পর্যায়ে পৌঁছে গেল। তাহমিনা খাওয়া থামিয়ে মনে মনে বলে উঠল, তাহলে কি আমি রাফিকে পাবো না? আমি তো রাফিকে ভালোবেসে ফেলেছি। এটা আমি বাবা মাকে কেমন করে বলবো? রাফি যে আমার অনেক ছোট, আমি কি আমার ভালোবাসা হারিয়ে ফেলবো? আমি না ভাবনার মাঝে তার ছোট ভাই তন্ময় বলে ওঠে, কি মজা, আপুর বিয়ে হবে, আমি খুব মজা করব। আমাকে কয়েকদিন পড়াশোনা করতে হবে না। তন্ময়ের এমন কথা শুনে তার বাবা মা দুজনেই হেসে উঠল। খালি হাসলো না তাহমিনা কোনো রকমে খাবার শেষ করে চলে গেল নিজের রুমে গিয়ে ভাবতে লাগলো, না না, এটা কিছুতেই হতে পারে না। আমি রাফিকে কোনোভাবেই হারাতে পারবো না। কালকে কিছু একটা করতেই হবে। তাহমিনা এসব নিজের মনে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল খেয়াল নেই। পরের দিন অফিসে পৌঁছে রাফি দ্রুত কাজ শুরু করলো। তাহমিনা বেশ স্বাভাবিক ভঙ্গিতে বসে কাজ করছিল, কিন্তু কেমন যেন মনমরা, মুখে হাসি নেই, মলিন মুখ। এটা খেয়াল করলো রাফি। দুপুরবেলা ক্যান্টিনে রাফি দেখে তাহমিনা এককভাবে বসে চা খাচ্ছে। আজ তাকে যেন একটু বেশি অন্যরকম লাগছে, যেন মনের ভিতর থেকে এক অশান্তি এসে ঘর জুড়িয়েছে।
রাফি একটু দূরে বসে চা খেতে খেতে ভাবতে লাগলো। ম্যাম তো এরকম কঠোর ছিল না, বেশ স্বাভাবিক হাসি খুশি ছিল বেশ কিছুদিন ধরে। তাহলে ম্যামের আজকে হঠাৎ আবার কি হলো, বিষয়টা তো জানতে হবে। কিন্তু তখনই তাহমিনা হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, রাফি, তুমি কি আজকের প্রজেক্টের রিপোর্ট নিয়ে আমার সাথে একটা আলাপ করতে পারবে? জি ম্যাম, অবশ্যই। কাজ শেষে কেবিনে বসে তারা দুজনেই আলোচনা করতে লাগলো রিপোর্টের বিভিন্ন দিক নিয়ে। তাহমিনা রাফির কাজের প্রশংসা করলেন এবং বলেন, রাফি, আমি চাই তোমার দক্ষতা আরও বেড়ে উঠুক। অফিসের বড় বড় কাজ তোমার উপর থাকবে। আমি না থাকলেও তুমি খুব ভালোভাবে এই কাজগুলো সামলাতে পারবে, আমার বিশ্বাস। জি ম্যাম, আমি চেষ্টা করব সেরাভাবে কাজ করতে। কিন্তু ম্যাম, আপনার কথা ঠিক আমি বুঝলাম না। আপনি থাকবেন না মানে আপনি কি কোথাও যাবেন? রাফির এরকম কথা শুনে তাহমিনার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো। সে চোখের পানিগুলো আড়ালে রেখেই বলতে লাগলো, বাবা মা আমার জন্য ছেলে দেখেছে, আমার বিয়ে ঠিক করতেছে তার বন্ধুর ছেলের সাথে। তাহমিনার মুখে এমন কথা শুনে রাফির বুকের ভেতরটা কেমন ধ্বংসে পড়ল। চোখে জল এসে গেলেও সে নিজেকে জোর করে ধরে রাখলো। ভেতরের কষ্টটা গলার কাছে এসে দলা পাকিয়ে যাচ্ছিল, কিন্তু সেটা মোটো প্রকাশ করতে চাইল না। একটু থেমে খুবই নরম গলায় বলল, ম্যাম, মানে আপনি কি চান না আমি আপনার পাশে থাকি, আপনার সাথে জীবনটা ভাগ করে নেই? তাহমিনা এক মুহূর্ত রাফির দিকে তাকিয়ে থাকলো, চোখে যেন হাজার কথা, কিন্তু ঠোঁটে একদম নিশ্চুপ। তারপর ধীরে ধীরে বলল, রাফি, আমি কি চাই আর আমার পরিবার কি চায়, এটা দুইটা সম্পর্ক আলাদা। এটা দুইটা সম্পূর্ণ আলাদা জগৎ। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও বুঝি আমার হৃদয়ে তোমার জন্য কিছু আছে, কিন্তু সমাজ, পরিবার, বয়সের ব্যবধান, এইসব কি এত সহজ করে মানিয়ে নেওয়া যায়? তাহলে কি আপনি লড়বেন না? ভালোবাসা মানে কি শুধু উপলব্ধি করেই থেমে যাওয়া? আমি লড়ব, কিন্তু আমি চাই আপনি পাশে থাকুন। একা একা এই যুদ্ধে আমি হারতে চাই না। তাহমিনার চোখে একটু জল চিকচিক করে উঠল। সে চোখ ফিরে জানালার দিকে তাকালেন। এক মুঠো নীরবতা যেন ঘরটাকে গিলে খাচ্ছিল। কাল রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি রাফি। শুধু ভাবছিলাম তুমি কি করবে, আমি কি করব। এই প্রেমটা যদি সত্যি হয় তবে হয়তো একদিন না একদিন সব বাধা পেরিয়ে যাবে। তাহলে আমাদের লড়াইটা শুরু হোক আজ থেকেই। পরিবার, সমাজ সব কিছুর মুখোমুখি হব একসাথে। তাহমিনা একটু হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যে এক ধরনের কষ্ট লুকানো ছিল। তার চোখে এখনো অনিশ্চয়তার ছায়া। তাহলে শোনো, আজ সন্ধ্যায় আমার বাসায় এসো, মা বাবার সাথে আলাপ করব। ভয় পেও না, আমি পাশে থাকবো। কিছুটা চমকে রাফি উত্তর দিল, আশায় এখনই? হ্যাঁ, এখনই সময়। সত্য ভালোবাসলে সময় নষ্ট করার সুযোগ নেই রাফি। রাফির বুকটা ধক করে উঠল। ভয়, উত্তেজনা, আনন্দ সবকিছু একসাথে মিশে যাচ্ছে। সে বুঝে গেল এই মুহূর্তটাই তার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। সেদিন বিকেলে রাফি অফিস থেকে ছুটি নিয়ে বাসার দিকে রওনা দিল। হাতে একগুচ্ছ ফুল আর বুক ভরা সাহস। প্রতিটি কদমে সে যেন নিজের ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে তাহমিনা পাশ ফিরে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত। মা বাবা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন। তাহমিনা সাহস করে বলেন, আম্মু আব্বু আজ একটু সময় দিতে পারবে? একজন আমার সাথে দেখা করতে আসবে, একজন বিশেষ মানুষ। কে? কোন অফিসের কলিগ? হ্যাঁ, অফিসের একজন জুনিয়র, কিন্তু খুবই প্রতিভাবান, ভদ্র এবং আমি তাকে পছন্দ করি। শিউলি চৌধুরী একদম স্তব্ধ। আনোয়ার চৌধুরী কপালে ভাঁজ পড়েছে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। তাহমিনা দরজা খুলে রাফিকে দেখে হালকা একটা আশ্বাসমূলক হাসি দিলেন। চলো, সাহস রাখো, আজ থেকে আমাদের যুদ্ধ শুরু। রাফি ভেতরে ঢুকলো। সামনে শিউলি চৌধুরী ও আনোয়ার চৌধুরী। হাত কাঁপলেও রাফি স্পষ্ট গলায় বলল, আঙ্কেল আন্টি, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি জানি আমি তার থেকে ছোট, আমার এখনো অনেক পথ চলার বাকি, কিন্তু আমি কথা দিচ্ছি তাকে সারা জীবন সম্মান আর ভালোবাসা দিয়ে রাখবো। আমি তার যোগ্য হতে চাই। রুম জুড়ে এক মুহূর্তে নিস্তব্ধতা। সময় যেন থেমে গেছে। রাফি দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। একটু পরিবেশ থমথমে। শিউলি চৌধুরী কিছু না বলে চায়ের কাপ টেবিলে রাখলেন। আনোয়ার চৌধুরী তাকিয়ে আছেন রাফির দিকে। গম্ভীর কঠিন চোখে চারপাশে একটা
ভারী নীরবতা যেন জমে উঠেছে। তুমি কি বললে? তুমি আমার মেয়েকে ভালোবাসো? তুমি তো ওর জুনিয়র, বয়সেও অনেকটা ছোট। এই সম্পর্কটা কতটা বাস্তব সম্মত বলে মনে করো? আঙ্কেল, সম্পর্কের মানে বয়স নয়, পদ নয়, ভালোবাসার সম্মান আর দায়িত্ববোধ। আমি স্বীকার করছি আমি এখনো সফল কিছু হয়ে উঠিনি, কিন্তু আমি কঠোর পরিশ্রম করি তাহমিনার জন্য। আমি নিজেকে তৈরি করব। আমি চাই উনি আমার পাশে থাকুন সারা জীবন। তুমি কি বুঝতে পারছো সমাজ কি বলবে, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা এই সম্পর্কটা নিয়ে কতটা প্রশ্ন উঠবে? তাহমিনা এবার কান্না কান্না মুখে বলে উঠল, আম্মু আব্বু, আমি কাউকে হারাতে চাই না, না তোমাদের না রাফিকে। আমি অনেক ভেবেছি এই মানুষটা আমার পাশে থাকলে আমি জীবনে অনেক কিছুই করতে পারবো। তোমরা যদি না চাও আমি কিছু বলবো না, কিন্তু একটা সুযোগ তো ডিজার্ভ করে ও। আনোয়ার চৌধুরী চুপ করে গেলেন। তিনি হয়তো কিছু একটা ভাবছেন। রাফির দিকে তাকিয়ে আবার বলেন, তুমি কি পারবে তাহমিনাকে ভালো রাখতে, তাকে সম্মান দিতে? আমার মেয়ে অনেক আদরে বড় হয়েছে, সে আমার গর্ব। তুমি কি সেই গর্ব ধরে রাখতে পারবে? জীবনের শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করব আঙ্কেল। আপনার এই প্রশ্নটাই একদিন আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি আমি তাহমিনাকে কখনো কষ্ট দেব না। শিউলি চৌধুরী কিছুক্ষণ তাকিয়ে থেকে হালকা একটা হাসি দিয়ে চোখে পানি। সে হাসিতে একটা শান্তি ছিল। তুমি যদি ওকে সত্যি ভালোবাসো তাহলে প্রমাণ দাও, সময় নাও, নিজের জায়গা তৈরি করো। তাহমিনা যদি চাই আমরা তার পাশে থাকবো। তাহলে একটা শর্তে রাজি থাকি। 6 মাস সময়। এই 6 মাসে তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করো। চাকরিতে উন্নতি, ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের সম্মান বজায় রেখে। তাহমিনা ওর চাকরির বাইরে তোমার জীবনের অংশ হবে কিনা সেটা বুঝে নেবে, তারপর আমরা সিদ্ধান্ত নেব। আমি রাজি আঙ্কেল। এই 6 মাস আমি আমার জীবনের সেরা চেষ্টা করব। ঘর জুড়ে একটু হালকা বাতাস বইল। বোঝা গেল মেঘ কাটতে শুরু করেছে। যুদ্ধ শুরু হয়েছে, এখন শুধু জয় করার পালা। তারপরে রাফি চলে আসলো নিজের বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে দিল সজীবকে ফোন। তারপর সজীবকে সব ঘটনা খুলে বলল। বেশ কিছুক্ষণ সজীবের সাথে কথা বলে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে গেল। এভাবেই দেখতে দেখতে কেটে গেল আরও বেশ কিছুদিন। রাফি নিজের সততা এবং পরিশ্রম দিয়ে কাজ করে চলেছে কঠোরভাবে, কিন্তু রাফি এখনও বাসে তেমন কিছু জানেনি। তাহমিনার কথাটা সে ভেবেছে 6টা মাস কাটার পরে যখন সে তাহমিনার বাবা মাকে রাজি করাবে তখনই তার বাড়িতে সে থাকবে। নতুন দিনটা ছিল একটু ব্যস্ত। নতুন প্রজেক্টের ডেডলাইন সামনে, সবাই দৌড়ঝাঁপে ব্যস্ত। রাফি সবার শেষে অফিসে বসে ফাইনাল রিপোর্ট লিখছিল। তাহমিনা একপাশে চুপচাপ যেন কিছু একটা ভাবছেন। কাজ শেষে তাহমিনা বলল, রাফি একটু ছাদে যাবে আমার সাথে? জি ম্যাম, মানে হ্যাঁ অবশ্যই। ছাদে উঠতেই রাতের নরম হাওয়া মুখে লাগলো। নিচে শহরের আলো ঝলমলে, তার উপরে আকাশ জুড়ে অসংখ্য তারা। চারপাশে নীরবতা, শুধু মাঝে মধ্যে দূর থেকে গাড়ির হর্ন ভেসে আসছে। তাহমিনা একটু দূরে গিয়ে ছাদের রেলিংয়ে হাত রাখলেন। রাফি কিছুটা দূরত্ব রেখে পাশে দাঁড়ালো। তুমি তো অনেক বদলে গেছো রাফি। আগের সেই কনফিউজ ছেলেটা এখন অনেক আত্মবিশ্বাসী। আপনি তো সেই বদলটা এনেছেন। আপনি ছাড়া আমি কখনো নিজেকে এতটা গুরুত্ব দিয়ে দেখিনি। আমার কি মনে হয় জানো, তুমি শুধু একজন ভালো কর্মী না, একজন অসাধারণ মানুষ। মাঝে মাঝে আমি ভয় পাই যদি এই 6 মাস শেষে তুমি আমায় না চাও। ধীরে এগিয়ে গিয়ে তাহমিনার পাশে দাঁড়িয়ে, তাহমিনা, আমি শুধু আপনাকে চাইনি, আমি আপনাকে বেছে নিয়েছি। ভালোবাসা কখনো সময় দেখে না, সেটা শুধু টের পাওয়া যায় মন দিয়ে। তাহমিনার চুল উঠছিল। রাফি তার চোখের দিকে তাকিয়ে বলল, একটা জিনিস বলবো, যদি আপনি রাগ না করেন। তাহমিনা হেসে ফেলে চোখে জল চিকচিক করে এমনিতেই বলে উঠল, তুমি খুব বদলে গেছো রাফি, খুব। শুধু তাহমিনা ধীরে রাফির হাত ধরে ফেলল। প্রথমবারের মতো নিজের ইচ্ছেতে দ্বিধাহীনভাবে ছাদের বাতাসে তারা ভরা আকাশের নিচে দুজনে নিঃশব্দ হাত ধরার যেমন মধ্যে যেন হাজারটা কথা লুকিয়েছিল। এই মুহূর্তটা মনে রাখবেন,
কারণ আমি জীবনের শেষ দিন পর্যন্ত এই হাত ধরে রাখতে চাই। তো হাত নয় রাফি, মনটাও রেখো, কারণ আমি ধীরে ধীরে সেটা তোমার উপর ছেড়ে দিচ্ছি। চারপাশে যেন সময় থেমে গেছে। অফিস, শর্ত, সমাজ এসব কিছু দূরে কোথাও মিলিয়ে গেল। শুধু একটা সন্ধ্যা, কিছু নরম কথা আর দুটো ধকধকে হৃদয় একটা নিঃশব্দ প্রেমে বাধা পড়ে গেল। সেদিনের মতো কাজ শেষ করে রাফি চলে গেল। বাসায় ফিরেই সোফায় গা এলিয়ে দিল। তার আম্মু তখন টিভির সামনে চা খাচ্ছিলেন। রাফির মুখ দেখে তার আম্মু চোখ সরিয়ে আবার তাকালেন। কিরে, মুখ এত শান্ত কেন? না আবার কোনো ঝামেলায় পড়েছিস? না আম্মু, আজ খুব ভালো একটা দিন গেল। এই ভালো দিন মানে কি আবার? অফিসের সেই ম্যাডাম, কি যেন নাম, তাহমিনা না? আম্মু, তুমি এসব জানলে কিভাবে? আম্মু বলে কথা, তোর চোখ দেখে বুঝি, ফোনের স্ক্রিনে মাঝে মাঝে দেখি। আর হ্যাঁ, তুই একটু বেশি উৎসাহী হয়ে গেছিস অফিসে যেতে। রাফি লজ্জায় মুখ ঢাকল। আম্মু শুধু মায়াই নয়, বুদ্ধিতেও পিছিয়ে ছিলেন না কখনো। তবে আজ আম্মু কোনো প্রশ্ন করলেন না, শুধু বলেন, যদি মন থেকে হয় কিছু তাহলে ভয় পাস না, জীবনটা তোর, সিদ্ধান্ত তোর। পরের দিন ছুটি ছিল। রাফি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে গেল। এক ক্যাফেতে সবার সাথে প্ল্যান করে রাফি ক্যাফেতে পৌঁছাতেই দেখলো তার সকল বন্ধু আগে থেকেই এসে বসে আছে। রাফিকে যেতে দেখে রিমন নামের এক বন্ধু বলল, এই যে ব্যাচেলার সাহেব, এখন তো আর ফোনেও ধরিস না, আবার দেরি করে আসিস, মনে হচ্ছে প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। রিমনের কথা শুনে হেসে জুবায়ের বলে উঠল, বুঝছি, সিনিয়রদের পছন্দ বেশি, তাই না? তোরা মানুষ হলি না, আর ভালো হয়ে যা, বুঝলি? দোস্ত, তুই বদলে গেছিস সেটা বুঝি, কিন্তু মুখে তোর সেই হাসি ফিরে এসেছে যেটা বহুদিন ছিল না। আমরা ভালোই আছি বেশ। কথা বলতে বলতে রাফি এক মুহূর্ত চুপ হয়ে গেল। তাহমিনার কম বলা কথা, আমি ধীরে ধীরে মনটা তোমার উপর ছেড়ে দিচ্ছি। এটা বারবার মনে পড়ছিল। এই যে রাফি ভাই আমাদের মাঝেই বসে আছেন, কিন্তু মনে কোথাও জানি উঠছেন। না রে, আমি ঠিক এখানেই আছি, তবে মনটা হয়তো একটু অন্য কারো কাছে। বন্ধুরা হো হো করে হেসে উঠল। কফির কাপ শেষ হলো। রাফির মনে একটাই ভাবনা, তাহমিনাকে ভালোবাসে। শুধু তাই না, সে যেন একটা আশ্রয় খুঁজে পেয়েছে তার ভেতর। এক সপ্তাহ কেটে গেছে। অফিসে রাফি আর তাহমিনার মাঝে কাজের কথা হয়, তবে চোখে চোখ পড়লে কোথাও যেন এক চুপচাপ সুর বেজে ওঠে। তবে রাফির মনে একটা কথাই ঘুরছে বারবার, তাহমিনাকে তার মায়ের সঙ্গে পরিচয় করানো। এক বিকেলে সাহস করে রাফি বলে ফেলল, আপনি আজ একটু সময় পাবেন? বাসায় আসবেন? মা বারবার বলছে আপনার কথা শুনে খুব দেখতে চায়। রাফির কথা শুনে তাহমিনা চোখ বড় বড় করে বলে উঠল, আমি এখনো তো কিছু ঠিকঠাক হয়নি রাফি, এভাবে। আমার মনে হয়েছে আপনি অনেক আগেই ঠিক হয়ে গেছেন, শুধু বলা হয়নি। তাহমিনা চুপ করে গেলেন। চোখ নামিয়ে নিজের আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলেন, ঠিক আছে, কিন্তু ভয় লাগছে রাফি, যদি উনি আমায় গ্রহণ না করেন। আপনাকে কেন গ্রহণ করবে না? আপনি এমন মানুষ যাকে আপন করে নিতে হয় মন দিয়ে, মা তাই করবেন। সন্ধ্যায় তাহমিনা এলেন। হালকা মেরুন সালোয়ার কামিজ, মুখে হালকা মেকআপ, কিন্তু চোখে সে চিরচেনা আত্মবিশ্বাস আর কোমলতা কেন জানি। রাফির আম্মু দরজা খুলে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড, তারপর হেসে বললেন, তুমি তাহমিনা, এসো মা, ভিতরে এসো। অনেক দিন ধরে শোনা তোমার গল্প, আজ দেখা হলো। আপনাকে দেখে খুব ভালো লাগছে আন্টি, একটু ভয়ও পাচ্ছিলাম। ভয়? আমি তো শাশুড়ি নই এখনো, আর হব কি না সেটাও তোমাদের হাতে। আর তুমি যদি আমার ছেলের মুখে এত আলো আনতে পারো তাহলে ভয় পাওয়ার কিছু নেই। রাফি দূর থেকে তাকিয়েছিল। মায়ের চোখে প্রশ্রয়, তাহমিনার মুখে শান্তি, সব মিলিয়ে একটা মুহূর্ত তৈরি হলো, যেটা রাফির মতো ধরে রাখার মতো। চা আর গল্পের মাঝে রাফির আম্মু হঠাৎ বলে উঠলেন, রাফি অনেক বদলে গেছে, অনেক শান্ত হয়েছে। আমি বুঝি এই বদল কেউ এনে দিয়েছে। বদলটা ওর মধ্যেই ছিল, আমি শুধু একটু সাহস জুগিয়েছি। সাহস যার মধ্যে থাকে সেই অনেক সাহস দিতে পারে। রাফি ভাগ্যবান।
তাহমিনা সেদিন খুব ধীরে পায়ে বাসা থেকে বের হয়ে গেলেন। বিদায়ের সময় মায়ের চোখে সেই সৎ সরল হাসি যেটা রাফি ছোটবেলা থেকে দেখে আসছে। তবে আজ সেই হাসিতে একটা অন্যরকম সম্মতি ছিল। সেদিন রাতে রাফি বারান্দায় দাঁড়িয়ে ফোন হাতে নিল, তারপর তাহমিনাকে মেসেজ করলো। আজ শুধু তোমার পাশে থাকতে ইচ্ছে করছিল। মনে হলো আমাদের গল্পটা সত্যি হতে শুরু করেছে ধীরে ধীরে। তাহমিনা অপর পাশে রিপ্লাই দিল, তুমি ছিলে বলেই সাহস করে এলাম। মনে হচ্ছে একটু একটু করে নিজেকে তোমায় দিয়ে দিচ্ছি রাফি। রাত নেমে আসে, শহরের আলো নিভে যায় একসময়, কিন্তু কারো কারো চোখে আলো জ্বলে থাকে ভবিষ্যতের স্বপ্নে, ভালোবাসার ভরসায়। অনেকদিন যেন হাওয়ার মতো কেটে গেল। অফিসের কাজ, মিটিং সব চলছিল, কিন্তু রাফির মন যেন কোথাও অন্যখানে আটকে ছিল। তাহমিনার সঙ্গে সেই সন্ধ্যার দেখা, মার পোস্টারে সব মিলিয়ে যেন একটা ভীত তৈরি হতে শুরু করেছে। আজ রাফি একটু আগেই অফিসে পৌঁছে গেল। মনে একটা পরিকল্পনা, ডেস্কে বসেই ফোনে টাইপ করলাম। আজ একটু সময় হবে, কিছু বলার ছিল। হবে, বলো কবে, কোথায়? বিকেল শেষে অফিসের সাথে আবার দেখা, তবে আজ আবহাওয়াটা অন্যরকম। বাতাসে যেন কিছু একটা বদলে যাওয়ার ঘ্রাণ। তোমার চোখে আজ অন্যরকম কিছু দেখছি রাফি। কি বলবে বলো? তুমি আকাশ দেখো তাহমিনা, আগেও দেখেছো, কিন্তু কখনো কি এভাবে দেখেছো? যে আকাশটা আমরা একসাথে দেখি সেটা কেমন যেন আপন হয়ে যায়। তুমি আজ খুব আলাদা কথা বলছো। কি হয়েছে বলো তো? তোমার কাছে একটা আবদার আছে, বলবো? কি আবদার বলো? তোমার ওই মিষ্টি ঠোঁটটা আমার চাই, একবার কিস করবো। রাতের কথা শুনে তাহলে লজ্জায় লাল হয়ে মুখ নামিয়ে ফেলো। রাফি বুঝতে পারল অনুমতি আছে, তাই সে দেরি না করে তাহমিনার কাছে এগিয়ে গিয়ে তার ঠোঁট দুটো দখলে নিয়ে নিল। বেশ কিছুক্ষণ পর তাহমিনাকে ছেড়ে দিয়ে তারপর চুপ থাকলো কিছুক্ষণ। তারপর হঠাৎ রাফি বলে উঠল, তাহমিনা, আমি চেয়েছি অনেক দিন, আজ শুধু বলার সাহস করলাম। তুমি কি আমার জীবনের গল্পের স্থায়ী চরিত্র হতে পারো, আমার পাশে সারা জীবন? তাহমিনা চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখে জল, ঠোঁটে অর্ধেক হাসি। কিছু বলার আগে রাফি বলল, ভয় পেও না, আমি কোনো স্বপ্ন দেখাতে আসিনি, শুধু বাস্তবটাকে একটু মমতা দিয়ে গড়তে চাই তোমার সাথে। আমি জানতাম এটা একদিন বলবে, কিন্তু ভাবিনি এতটা সুন্দর করে বলবে। রাফি, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সাহস করতে পারি বাকি পৃথিবীর বিপরীতেও দাঁড়াতে। সাথে বাতাসে আজ আর শুধু নীরবতা নেই, সেখানে এক আশ্বাস মিশে আছে, ভালোবাসা থেকে শুরু হওয়া এক প্রতিশ্রুতি। তারা ঝিকিমিকি করছে, কিন্তু আজ যেন মাটিতেই বসেই একটা তারা হাতের মুঠোয় এসে ধরা দিল। পরের দিন সকালে রাফি কাজের ফাঁকে ভাবছিল তাহমিনার সাথে সম্পর্কটা ঠিক এখন কোন পর্যায়ে। সামাজিকভাবে কিছু হয়নি এখনো, কিন্তু মনে মনে তারা অনেক দূর এগিয়ে গেছে। হঠাৎ তাহমিনা ওর ডেস্কের পাশে এসে দাঁড়ালো। আজ সন্ধ্যায় সময় হবে? তুমি চাও আর আমার সময় হবে না, এটা হতে পারে? আজ এক জায়গায় নিয়ে যেতে চাই তোমায়, আমার একটা দিক দেখাতে, সেটা তুমি এখনো জানো না। সন্ধ্যে তারা দেখা করলো শহরের এক পুরনো লাইব্রেরির সামনে। তাহমিনা বলল, এটাই আমার আশ্রয়। ক্লান্ত হলে আমি এখানে আসি, বইয়ের মাঝে আমি নিজের ছায়া খুঁজি। তুমি তো আমার আশ্রয় হয়ে গেছো তাহমিনা। তুমি কি জানো রাফি, ভালোবাসা মানে শুধু রোম্যান্স না। ভালোবাসা মানে কারো চেনা জায়গায় নিঃশব্দে ঢুকে পড়া, তার নিঃসঙ্গতাকে নিজের করে নেওয়া। সেদিন তারা দুজনে লাইব্রেরির সিঁড়িতে বসেছিল, চারপাশে বইয়ের গন্ধ, মাথার উপর ফ্যানে ধীর শব্দ, আর ভিতরে এক অদ্ভুত শান্তি। রাফি বলল, তাহমিনা, আমি চাই পরের বার এখানে আসো আমার সাথে, আমার নামের একটা পরিচয়ের সাথে, যেটা শুধু অফিস বা প্রজেক্টের না, জীবনের। তুমি কি তাহলে আমার বাবার সঙ্গে দেখা করতে প্রস্তুত? রাফি থমকে গেল, তারপর চোখ তুলে বলল, আমি প্রস্তুত, যদি তুমি হাতটা আগের মতো ধরো। হাত তো আগেই তোমার ছিল রাফি, এখন শুধু সময়ের অপেক্ষা। তাহমিনার আব্বু রাফিকে 6 মাস সময় দিয়েছিল, কিন্তু রাফি তার পরিশ্রমের মাধ্যমে 4 মাসে তাহমিনার অফিসের অ্যাকাউন্টিং ম্যানেজার হিসেবে প্রমোশন করেছে। সেজন্য রাফি তাহমিনার আব্বুর সাথে দেখা করার জন্য প্রস্তুত। তাহমিনা এবং রাফি
চলে গেল তাহমিনাদের বাসায়। গিয়ে দেখতে পেল তাহমিনার আব্বু সবে বসে টিভি দেখছে। রাফি তাহমিনার আব্বুর সামনে গিয়ে তাকে সালাম দিল, তারপর বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? তাহমিনার আব্বু রাফিকে দেখে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। হ্যাঁ, আমি জানি তোমার প্রমোশন হয়েছে। তুমি আমার দেওয়া সময়ের আগেই তোমার কথা রেখেছো। আঙ্কেল, এখন ভরসা করে কি আপনার মেয়ের হাতটা আমার হাতে তুলে দিতে পারেন? হ্যাঁ, অবশ্যই। তুমি যেহেতু তোমার কথা রেখেছো, আমিও আমার কথা রাখবো। তাহমিনার চোখে জল, রাফির মুখে সে শান্ত হাসি যেন এক চিলতে সূর্যের মতো। ঘরে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না, কিন্তু মনে মনে সবাই জানে এটা ছিল প্রথম স্বীকৃতি। পরবর্তী কয়েকদিন রাফি আর তাহমিনা কাজের মাঝে মাঝে একে অপরের দিকে তাকাতো। অফিসে কেউ বুঝে উঠতে পারছিল না, কিন্তু এক অদ্ভুত পরিবর্তন সবার চোখে পড়ছিল। তাহমিনার কঠোর অভিব্যক্তিতে নরমতা, আর রাফির মুখে এক ধরনের পরিণত আত্মবিশ্বাস। একদিন অফিস শেষে রাফি তাহমিনাকে বলল, আমি চাই আম্মু ও তোমার বাবার একটা আনুষ্ঠানিক দেখা হোক। আমরা যা শুরু করেছি সেটা সম্মান ও দায়িত্ব উভয় পরিবারকে জানানো দরকার। তুমি জানো আমি কখনো কোনো স্বপ্নে বিশ্বাস করিনি, কিন্তু তুমি আসার পর থেকে বাস্তবটাই আমার কাছে স্বপ্ন হয়ে গেছে। পরে শুক্রবার দুই পরিবারের প্রথম দেখা। রাফির আম্মু এবং তাহমিনার আব্বু, আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে, আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করে, তাহলে কি আর আমরা আপত্তি করতে পারি এই বিয়েতে? আমরা তো শুধু দোয়া করতে পারি ওদের পথ যেন সহজ হয় আর ভালোবাসা যেন দায়িত্বের চেয়ে বেশি হয়। এটা বলে সবাই হাসি মুখে মিষ্টি মুখ করলো। রাফির আব্বু আম্মু আর তাহমিনার আব্বু আম্মু সবাই গল্পেতে মেতে উঠল। রাফির বোন এবং তাহমিনার ভাই দুজনে রাইসার রুমে খেলা করছে, আর রাফি এদিকে তাহমিনাকে ডেকে নিচের রুমে নিয়ে আসলো। এসে তাকে খাটে বসিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। তাহমিনা দরজা আটকাতে দেখে কোমরে হাত রেখে বলে উঠল, কি ব্যাপার মিস্টার রাফি, আপনি দরজা কেন বন্ধ করছেন? আমি আপনার অফিসের ম্যাম, ভুলে যাবেন না। আমি আপনার থেকে 5 বছরের বড়। দরজা খুলুন বলছি। তাহমিনার কথায় রাফি কোনো পাত্তা দিল না। রাফি এক পা করে তাহমিনার কাছে এসে তাহমিনার কোমর জড়িয়ে ধরে তাহমিনাকে ওর কাছে নিয়ে আসলো। নিয়ে এসে ওর কানে ফিসফিস করে বলল, আমার সাথে প্লিজ এইভাবে কথা বলো না। আমি কখন কি অঘটন ঘটিয়ে ফেলবো তা কিন্তু বলতে পারবো না। এখন কিন্তু পারমিশন পেয়ে গেছি, তুমি আমার অর্ধেক বউ হয়ে গেছো। এখন আমি যা ইচ্ছা তাই কিন্তু করতে পারি। সো বি কেয়ারফুল মিসেস তাহমিনা। এই দিনটা যেন ধীরে ধীরে এগিয়ে আসছিল, কিন্তু ততদিনে রাফি তাহমিনার সম্পর্ক ছিল পুরোপুরি খোলামেলা, তবুও মিষ্টি। ঠিক যেন একসাথে পুরনো চায়ের কাপে চুমুক দেওয়া, আবার নতুন গল্প গাথার মতো। একদিন সকালে অফিসে ঢুকতেই রাফি তাহমিনার কেবিনে গিয়ে বলল, গুড মর্নিং ম্যাম, আপনি আজ একটু বেশি সুন্দর লাগছে আপনাকে। কোনো মিটিং আছে না কি, কারোর জন্য স্পেশাল সাজ? সাজ বলেই তুমি দেখলে? আমি তো ভেবেছিলাম তুমি আজকাল খেয়াল করো না। তুমি মানে খেয়াল, শুধু অফিস নয় চোখেও গেঁথে থাকো। তাহমিনা একটু গম্ভীর মুখ করে বললেন, এইসব কথা অফিসে বলো না প্লিজ, সবাই দেখে ফেললে কি ভাববে? ভাবতে দাও, ভাবনাতেই তো এখন আমরা, বাস্তবটা তো এখনো বাকি। তাহমিনা চোখ ঘুরিয়ে হেসে ফেলেন। রাফির দিকে চায়কে বাড়িয়ে বলেন, এই নাও অফিস প্রেমিকের জন্য স্পেশাল আদা চা। তাদের খুনসুটি অফিস জুড়ে গুঞ্জন শুরু করলেও কারো মুখে কখনো কোনো অভিযোগ ছিল না, বরং সবার মুখে ফুটতো এই দুজনকে দেখলে, হাসি ফুটতো এই দুজনকে দেখলে। রাফি পরিবার ঢাকাতেই থাকে, কিন্তু তাহমিনার বাড়ি চট্টগ্রাম। তাই বিয়ের আয়োজনটা দুই শহরেই হয়েছিল। ঢাকার অফিস কলিগদের জন্য ছোট্ট গেট টুগেদার, আর চট্টগ্রামে ছিল বড় করে আয়োজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর এক গোছানো আবেগ। ঢাকার অফিসে ছাদের উপর এক সুন্দর সন্ধ্যায় সবাই জমেছিল। তাদের ছাদে ঝুলেছিল ফেয়ারি লাইট, এক পাশে ডিজে, অন্য পাশে খাওয়ার স্টল। রাফি আর তাহমিনা এসে দাঁড়াতে সবার চিৎকার। নতুন দম্পতি আছে, হাততালি। জানি না কার মুখে সেদিন হাসিটা বড় ছিল,
তাহমিনা না রাফি একে অপরের চোখে তাকিয়ে যেন বলছিল এটাই আমাদের শুরু। তাদের নাচ গান আর সেই হাসি মুখের ফ্রেমে যেন বসন্ত ঢুকে গিয়েছিল। চট্টগ্রামের আয়োজন ছিল জমকালো। বিয়ের আগের রাতে তাহমিনার বান্ধবীরা মেহেদি পরিয়ে দিচ্ছিল, আর অন্যদিকে রাফির বন্ধুরা গানের তালে তালে নাচছিল। বিয়ের ঠিক আগের দিন অফিসে রাফির দিন শেষ ছিল ব্যাচেলার হিসেবে, তাই অফিসে সবাই ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। তাহমিনা কিছু জানতেন না, কিন্তু হঠাৎ কনফারেন্স রুমে ঢুকে দেখলেন সব লাইট অফ। তারপর হঠাৎ আলো জ্বলে উঠল। হ্যাপি ম্যারেড লাইফ। কেক, ফুল আর সবার মুখে মজা। তাহমিনা একটু লজ্জায় পড়লেন। সবাই জানে ওরা প্রেম করে, কিন্তু এমন সরাসরি সেলিব্রেশন দেখে যেন লাজুক হয়ে পড়লেন তিনি। তবুও অফিসের সব স্মৃতি যেন একপটে জমে গেল। কাজের জায়গা যে কখনো ভালোবাসার ঠিকানা হয়ে উঠেছিল বুঝতে পারেনি তারা। বিয়ের দিন আসতে যেন আকাশের রং বদলালো। বরকনের সাজে সবার নজর কাড়লেন তারা। রাফি তার শেরওয়ানিতে যেন রাজার মতো লাগছিল। রাফি তো আজকে তার রাজরানীকে আনতে যাচ্ছে, আর তাহমিনা লাল সোনালি শাড়িতে ঠিক যেন রাজরানী। বিয়ে পড়ানো শেষে চোখে পানি এসে গিয়েছিল তাহমিনার, আর রাফি তার কপালে চুমু খেয়ে বলল, এই মুহূর্তটাই চিরকাল মনে রাখবো। ঘরটা সাজানো, বিছানায় ফুল, মোমবাতির আলোয় হালকা স্নিগ্ধতা। তাহমিনা বসে আছেন এক কোণে, মাথায় ঘোমটা, আর রাফি আস্তে করে ঘরে ঢুকে বলল, তাহমিনা, আজ আমি তোমার কাছে কিছু চাই, নিজের করে পেতে চাই, কিন্তু আগের মতোই, তোমার সম্মতিতেই। তুমি রাজি? আমি কি তোমাকে এখন আদর করতে পারি? তাহমিনা ধীরে ঘোমটা সরিয়ে বললেন, আজ থেকে আমি শুধু তোমার, কিন্তু আমি চাই প্রথম রাতটা আমাদের গল্প করে কাটাই। আমরা তো প্রেম করেছি অফিসে, আজ হোক নতুন করে জানাশোনা। রাফি হেসে বলল, তাহলে বলো, তুমি প্রথম আমাকে কখন পছন্দ করতে শুরু করেছিলে? সেদিন যেদিন তুমি আমার ছাতা ধরে দাঁড়িয়েছিলে অফিসের বাইরে বৃষ্টির মধ্যে। তাহমিনা একটু হাসলেন, বললেন, তুই জানো, ওই দিনই আমি ঠিক করেছিলাম এই মেয়েটাকে একদিন বউ করব। রাফি মুচকি হেসে বলল, রাতটা চলো গল্পে, হাসিতে চোখে চোখে কথা বলে। ভালোবাসার ভাষা হয়তো আলাদা, কিন্তু তাদের মাঝে ছিল এক অদৃশ্য বন্ধন, ভরসা, শ্রদ্ধার নিঃস্বার্থ প্রেম। রাত পেরিয়ে এসেছে নতুন সকাল। বিয়ের পরের দিন আলো এসে পড়েছে জানালার পর্দা ঠেলে, আর সেই আলোয় তাহমিনার মুখ যেন আরো উজ্জ্বল লাগছিল। রাফি চোখ খুলে তাকিয়ে রইল, ঠিক যেন বিশ্বাসই হচ্ছিল না। এই মেয়েটা এখন আমার বউ? রাফি তাহমিনাকে বলল, তুমি এখনো ঘুমাচ্ছ না তো? না, জেগে আছি, শুধু ভাবছি এবার সকালগুলো কেমন হবে। রাফি একটু এগিয়ে এসে বলল, এইরকম তোমার পাশে প্রতিদিন, আর ভালোবাসা যতটুকু তোমার চুলে ততটুকুই প্রতিটা দিনেও। তাহমিনা একটু হাসলো আর বলল, এসব কথা আগে বললে হয়তো অফিসেই হ্যাঁ করে দিতাম। ভালোই তো হয়েছে, এখন বলছি আমার বউকে নিজের বিছানায়। তাহমিনা নতুন শাড়িতে খোলা চুলে এক কাপ চা নিয়ে এলেন। এই তো অফিসের স্পেশাল আদা চা নয়, এখন সেটা হলো ঘরের প্রিমিয়াম ভালোবাসা চা। আদা কম হয়েছে, ভালোবাসা বেশি। রাফি 4 কাপ নিয়ে বলল, এই চায়ের সাথে আমি তোমাকে সারাদিন ধরে চুমু খেতে পারি। তাহমিনা হাসতে হাসতে বলেন, যা শেষ করো আগে, পরে দেখা যাবে। বিয়ের পরের দিন ছিল রিসেপশনের প্রস্তুতি। বাসায় তখন আত্মীয় স্বজনের ভিড়। রাফি তাহমিনা তখনও পুরোপুরি সময় পায়নি একে অপরের, কিন্তু চোখে চোখে কথা হচ্ছিল সব সময়। রাফির ফুপু এসে বললেন, এই তো বৌমা তো একদম সিনেমা নায়িকা। রাফি মজা করে বলল, নায়িকা বলে তো মনটা চুরি করে নিয়েছে। তাহমিনা লাজুক হেসে রান্নাঘরের দিকে চলে গেলেন। সন্ধ্যা নামতে সাজগোজ শুরু। রিসেপশনের হলে সাজসজ্জা ছিল রূপকথার মতো। আলো ফুল আর গান সব মিলিয়ে যেন এক রাজকীয় পরিবেশ। রাফি কালো শেরওয়ানিতে আর তাহমিনা গাঢ় গোল্ডেন লেহেঙ্গায়, ঠিক যেন নবদম্পতির ছবি। তারা একসাথে মঞ্চে দাঁড়াতে ক্যামেরা ঝলকানি শুরু। সবাই এসে শুভেচ্ছা জানাচ্ছে, ছবি তুলছে। রাফি কানে কানে বলল, তুই জানো, এই পোশাকে তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তাহমিনা বলল,
তুমি যদি প্রতিদিন এমন বলো, আমি প্রতিদিন বিয়ে করতেও রাজি। সব আনুষ্ঠানিকতা শেষ। চারপাশে নিস্তব্ধতা। রাফি আর তাহমিনা ছাদে উঠে এলো। নিচে সব আলো নিভে যাচ্ছে একে একে। উপরে তারা আর ঠান্ডা বাতাস। তুমি কি খুশি? যতটা খুশি হওয়া যায় তার চেয়েও বেশি। তাহলে চলো আজ থেকে প্রতিদিন এভাবে শেষ করি একসাথে, নিঃশব্দে, একে অপরকে ভালোবেসে। বিয়ের হইচই, রিসেপশনের রাজকীয়তা সব কিছুর পর অবশেষে একটু নিঃশ্বাস নেওয়ার সময় এলো। রাফি আর তাহমিনা হানিমুনে যাচ্ছেন বান্দরবন। পাহাড়ের কোলে মেঘের চাদরে দুজন মানুষ খুঁজতে যাচ্ছে নিজেদের নতুন গল্প। বাসের ভিতর তাহমিনা জানালার পাশে বসে পাহাড় থেকে হেসে বলল, এই প্রথম বিয়ের পর তোমার সাথে এতটা সময় একটানা পাচ্ছি। তাও আবার এমন জায়গায় যেখানে শুধু তুমি আর আমি, আর মাঝে মাঝে কিছু মেঘ। বান্দরবনে পৌঁছেই রিসোর্টে উঠল ওরা। কাঠের রুম, জানালার পাশে বেলকনি, আর দূরে তাকালে সবুজে ঢাকা পাহাড়ের ঢেউ। এই ঘরটা ঠিক আমাদের মতো সাধারণ কিন্তু মায়া ভরা। আর এই ব্যালকনি? অফিসে তো ব্যালকনি ছিল না। কিন্তু তোমাকে পাওয়ার আশ্বাস ছিল, এখানেও আছে। দুপুরে রাফি তাহমিনাকে নিয়ে নীলগিরি ঘুরতে গেল। পাহাড়ের উপর দাঁড়িয়ে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে। এই মেঘগুলো যদি জানতো কতদিন আমি এই মুহূর্তটার স্বপ্ন দেখেছি। আজ মেঘেও একটু লজ্জা লাগতো। সন্ধ্যায় রিসোর্টে ফিরে রাফি আগে থেকেই একটা ছোট্ট সারপ্রাইজ রেখেছিল। বেলকনিতে টিমটিমে লাইট, হালকা গান আর 2 কাপ আদা চা। এই চা শুধু অফিস প্রেমিকের জন্য নয়, আজ থেকে হানিমুন হাজবেন্ডের জন্যেও। হয়েছে কিন্তু ভালোবাসা ঠিকঠাক। পরের দিন রাফি এক গেস্টকে রিসোর্টের রিসেপশনে হেল্প করছিল। সে ছিল এক বিদেশি নারী। তাহমিনা দূর থেকে দেখে একটু কুঁচকে গেল। সবাইকে সাহায্য করতে হয়, তাই না? এই একটু জেলাস লাগছে বুঝি? ভালোবাসা মানেই মাঝে মাঝে একচেটিয়া অধিকার, বুঝলে? তাহলে আজ রাতে শুধু তোমার জন্য আয়োজন করব। আজকে বুঝলাম প্রেম করা আর বউ হওয়া আলাদা অনুভব। তুমিই তো সব ম্যাডাম। প্রেমিকা বউ, এখন শুধু একটা রোল বাকি। কোনটা? আমাকে বাবা ডাক শোনানোর আর নিজে মা ডাক শোনার। রাফির এমন কথা শুনে তাহমিনা লজ্জা পেয়ে গেল। পাহাড়ের কোল ঘেঁষে রাত গড়িয়ে এলো। তারা একে অপরকে জড়িয়ে ধরে বসে রইল। মেঘ ধীরে ধীরে তাদের ঘরে ঘিরে নিল, যেন ভালোবাসাকে চুপি চুপি বসে থেকে দেখছে। তুমি জানো আমি চাই এই রাতটা শেষ না হোক। আমি চাই এই মুহূর্তটা আমাদের প্রতিদিন হোক। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই রাফি। তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। তোমাকে ছাড়ার জন্য তো আমি 2 হাত ধরিনি, কখনো তোমাকে ছেড়ে যাব না সিনিয়র বউ আমার। রাফির কথায় তাহমিনা লজ্জায় লাল হয়ে গেল। রাফির বুকে মুখ লুকালো তাহমিনা। রাফি তাহমিনার মুখটা ওর সামনে ধরল, তারপর তাহমিনার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তাহমিনা খামচে ধরল রাফির শার্ট। বেশ কিছুক্ষণ পর রাফি তাহমিনাকে ছেড়ে দিল। তারপরে তাহমিনা মাথা নিচু করে বলল, তোমার একটু লজ্জা করে না রাফি? এমন একটা জায়গায় তুমি আমাকে কিস করছো, যদি কেউ দেখে ফেলতো? এখানে তো কেউ নেই, কি দেখবে? আর আমি আমার বউকে আদর, খুশি, কে কি বলবে? আমি আমার বউকে আদর করতেই পারি। আসলে কি জানো জান, তোমাকে দেখলেই খালি আমার আদর করতে মন চায়। আমার এখানে কি দোষ বলো? রাফির বাচ্চা টাইপ করে বলা কথা শুনে তাহমিনা হেসে ফেল। তুমি যে এত বেশি রোমান্টিক তা তো প্রথমে দেখে বুঝতে পারিনি আমি। এখন কি তুমি আমাকে ভয় পাও না? তাহমিনার কথা শুনে রাফি মুচকি হেসে উত্তর দিল, তোমাকে আমি ভয় পাবো কেন বউ? তোমাকে তো আমি ভালোবাসি। তোমাকে শুধু আমার আদর করতে মন চায়। কাছে এসো, তোমাকে একটু আদর করে দেই। দুষ্টু রাফি, তুমি কিন্তু দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। তাই কি হয়েছে? আমি তো আমার বউকে এসব বলছি, অন্য কাউকে তো বলছি না। আচ্ছা, তোমার কি লাজ লজ্জা বলতে কিছুই নেই? একটু তো থামো। না, আমি থামবো না। তোমার অনেক শাস্তি পাওয়া বাকি আছে। চলো রুমে চলো, তোমাকে আজকে আমি ইচ্ছা মতো শাস্তি দিব। রাফির কথা শুনে তাহমিনা কপাল কুঁচকে বলে উঠল, আমার আবার কিসের শাস্তি? কেন মনে নেই? বাসর রাতে আমাকে বাসর করতে দাওনি, পরে আমাকে করতে হয়েছে। সেই রাতটা আমি মিস করেছি। চলো আজকে রুমে গিয়ে আবার বাসর করব এখানে। ছি, অসভ্য, তুমি থাকো, আমি গেলাম। এ বলে তাহমিনা উঠে কটকট করে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে চলে গেল। তাহমিনা চলে যাওয়া দেখে রাফি মুচকে একটা হাসি দিল। তারপরে সে উঠে তাহমিনার পিছে পিছে দৌড় দিল।
দুজনেই রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপরে দুজনেই বিছানায় বসে আছে, কেউ কোনো কথা বলছে না। হুট করে রাফি তাহমিনাকে জড়িয়ে ধরলো আর বলল, বউ রেডি তো? চলো বাসরটা আবার করি নতুন করে। রাফির মুখে এমন কথা শুনে তাহমিনা রাফির বুকে মুখ লুকালো। রাফিও তার বুকে সযত্নে আগলে ধরলো। তারপরে রাফি আস্তে করে কিস করতে লাগলো গালে, ঠোঁটে ও বিভিন্ন জায়গায়। তারপরে রাফি আর তাহমিনা ভেসে গেল ভালোবাসার এক অন্য সাগরে। থাক, সেটা আর আপনাদের জেনে লাভ নেই। পরের দিন সকালে তাহমিনা চোখ খুলল পিটপিট করে। তারপরে রাফির ঘুম মাখা মুখটা দেখে মুচকি একটা হাসি দিয়ে বলে উঠল, ইস, আমার পিচ্চি বরটাকে কত মিষ্টি লাগছে ঘুমন্ত চেহারায়, কারণ নজর না লাগুক। তাহমিনা এই বলে রাফির কপালে আলতো করে একটা চুমু দিল। তারপরে উঠতে যাবে এমন সময় রাফি চোখ বন্ধ অবস্থায় বলে উঠল, তোমার রিটার্নটা নিবা না? উঠে যাচ্ছ যে সিনিয়র বউ। তাহমিনা রাফির মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলে উঠল, তার মানে তুমি এতক্ষণ জেগেছিলে? হ্যাঁ, আমি জেগে জেগে তোমার কথা শুনছিলাম। রাফির মুখে এই কথা শুনে তাহমিনা লজ্জে লাল হয়ে উঠল। সে মনে মনে বলতে লাগলো, পিচ্চিটা কি শয়তান! আমি যদি একটু বুঝতে পারতাম যে ও জেগে আছে, তাহলে আমি কখনো এরকম করতাম না। এখন তো আমি ওর সামনেই যেতে পারবো না। তুমি তাহমিনার লজ্জা মাখা মুখ দেখে রাফি বলে উঠল, বউ প্লিজ লজ্জা পেও না। তোমার লজ্জা মাখা মুখ দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বিশ্বাস করো, আবারও কিছু করে ফেলবো। এখন তুমি কি সেটা চাচ্ছ যে আমি কিছু করি? আসলেই দিন দিন একটা অসভ্য হয়ে যাচ্ছ। সরো তো, আমি ফ্রেশ হবো, ওয়াশরুমে যেতে দাও। তুমি একা যাবে কেন? আমাকেও নিয়ে চলো তোমার সাথে করে। রাফি এটা বলেই তাহমিনার দিকে তার ঠোঁটটা এগিয়ে দিছিল। এমন সময় তাহমিনা চিৎকার করে বলে উঠল, আম্মু আসছে, আম্মু। রাফি তাহমিনার এমন কথা শুনে ওকে ফট করে ছেড়ে দিল। তাহমিনা ছাড়াকে দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তাহমিনা চলে যাওয়ার কিছুক্ষণ পর রাফি মনে মনে বলে উঠল, আমরা তো বান্দরবন আসছি, তাহলে এখানে আম্মু কোথা থেকে আসবে? ও, তার মানে তাহমিনা আমাকে বোকা বানিয়েছে। এর শাস্তি তোকে পেতেই হবে, তোলা থাকলো বিষয়টা। এভাবে হাসি খুনসুটি করতে করতে কেটে গেল দুদিন পরে ওরা ব্যাক করলো ঢাকাতে। তারপরে আবার সেই কর্মজীবনের ব্যস্ততায় রোজ অফিসের কাজ এগুলো নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল। ওরা হানিমুন থেকে ফেরার বেশ কিছুদিন পর রাফির আম্মু তাহমিনাকে বলে ওঠে, তা বৌমা, বেশ কিছুদিন তো হলো, আমরা সুখবর কবে পাবো বলো? আমাদের তো বয়স হয়েছে, কবে মরে যাব তা তো জানি না। রাফির আম্মুর কথা শুনে তাহমিনা হঠাৎ করে লজ্জে লাল হয়ে গেল। মাথা নিচু করে একটা হালকা হাসি দিলেও কিছু বলল না। পাশে দাঁড়িয়ে থাকা রাফি সেটা লক্ষ্য করলো। সে কানে কানে তাহমিনাকে বলল, কি হলো সিনিয়র বউ? আম্মু তো এখন তোমার কাছে ইন্টারভিউ নিচ্ছে, উত্তর দাও দেখি। তাহমিনা লাজুক হেসে ফিসফিস করে উত্তর দিল, প্লিজ এসব এখন আর বলো না তো। রাফির আম্মু হাসতে হাসতে বলে উঠল, ওমা, লজ্জা কেন গো? এখন তো এসব বলারই সময়। একবার আমার নাতি বা নাতনিকে কোলে নিয়ে বুঝবা কত আনন্দ। তাহমিনা আর কিছু না বলে একটা মুচকি হাসল, মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল। রাফি তখন আম্মুর পাশে গিয়ে কাঁধে মাথা রেখে বলল, আম্মু তুমি চিন্তা করো না, তোমারই বাচ্চারা ট্রাই করছে ভালোভাবে, সুখবর আসবে ইনশাল্লাহ। রাফির আম্মু হেসে ফেলল আর বলল, ঠিক আছে বাবা, আমি কিছুদিন গুনছি, বুঝছিস তো? এরপর কেটে গেল আরও কিছুদিন। অফিসে আবারও আগের মতো ব্যস্ততা, মিটিং, ফাইল। আর সিনিয়র ম্যাডাম তাহমিনা এখন সিনিয়র হলো রাফির বউ। অফিসে সবার সামনে কঠিন আর বাসায় গেলে একদম মিষ্টি। একদিন অফিসে বসে কাজ করছে রাফি, হঠাৎ একটা মেইল এলো তাহমিনার কাছে। মেইলে লেখা ছিল বিষয়টা আর্জেন্ট, প্রাইভেট ম্যাটার। মিস্টার রাফি, আজ বাসায় একটু আগে চলে এসো, খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে বলার। রাফি তাহমিনার এমন মেইল পেয়ে মনে মনে বলল, এরে বাপ, এখন আবার কি হইল? আবার কোনো শাস্তি দিবে নাকি? সেই দিন বিকেলে রাফি কাজ শেষে বাসায় ফিরে যায়। ঢুকতে দেখে তাহমিনা মুখ গম্ভীর মুখ করে সোফায় বসে আছে। সামনে টেবিলে একজোড়া ছোট্ট গোলাপি জুতো রাখা। রাফি বিস্মিত হয়ে বলে উঠল, এটা কার? তাহমিনা হালকা চোখে পানি নিয়ে বলে উঠল, আমাদের জুনিয়র আসতে চলেছে রাফি।
রাফি চোখ বড় বড় করে বলে উঠল। মানে তুমি তুমি মা হতে যাচ্ছ? তাহমিনা মুচকি হেসে ফেলল, তারপর বলল। আমাদের বাসায় একটা নতুন মেম্বার আসছে, সিনিয়র জুনিয়র দুয়ের মিশ্রণ। রাফি মুহূর্তে তাহমিনাকে জড়িয়ে ধরল, চোখে পানি চলে এলো আনন্দে। তার মুখে এই কথা। আলহামদুলিল্লাহ, আম্মু তো এবার খুশিতে নাচবে। এখন বলো তো কে বেশি সিনিয়র, আমি না আমার পেটে থাকা জুনিয়র? জুনিয়রই তো হবে আমার নতুন বস। আমি এখন অফিসে সিনিয়রের অধীনে আর বাসায় জুনিয়রের অধীনে। এভাবে শুরু হলো রাফি আর তাহমিনার জীবনের এক নতুন অধ্যায়। অফিসের সিনিয়র ম্যাডাম এবার হতে যাচ্ছে একজন মা, আর রাফি হতে যাচ্ছে একজন বাবা। জুনিয়রের আগমনের খবর চারদিকে ছড়িয়ে পড়তে পুরো পরিবার যেন খুশির বন্যা বয়ে গেল। রাফির আম্মু তো খুশিতে অস্থির, সবাইকে ফোন করে বলছে, আমার বৌমা মা হতে যাচ্ছে রে, আমি দাদি হব। রাফি ফোনে বন্ধুদের বলছে, ভাই এবার বুঝবি আসল দায়িত্ব কাকে বলে। আমি এখন অফিসেও বস, বাসাতেও বসের বাপ। দিনগুলো যেন হঠাৎ করে এক নতুন ছন্দে চলতে শুরু করলো। রাফি আগের থেকে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠল। তাহমিনা অফিসে গেলে যেন একটু পরপরই ফোন করে খোঁজ নেয়। পানি খেয়েছো তো? বেশি দাঁড়িয়ে থেকো না। আমি বলছি ম্যাডাম, একটু রেস্ট নাও। ও আমার পিচ্চি বড়টা এখন নিজেই বড় হয়ে গেছো। এদিকে তাহমিনার মা বাবা খবর পেয়ে ঢাকায় চলে এলেন। মেয়েকে দেখে তো চোখে পানি এসে গেছে। ওরে বাবা, আমার মেয়েটা এত বড় হয়ে গেল, এখন মা হতে চলেছে। এখন তো বুঝি সিনিয়র মানে শুধু অফিসের না, জীবনেরও। রাফি তখন দুহাতে তাহমিনার বাবা মায়ের ব্যাগ টেনে বলল, সব আপনাদের জামাই এখন ফুল টাইম কেয়ারটেকার, কিছু নিয়ে চিন্তা করবেন না। মিলে একসাথে খাওয়া দাওয়া, গল্প, হাসি একটা উৎসবের মতো সময় কাটাতে থাকলো। রাফির অফিস থেকেও বিশেষ ছুটি দেওয়া হলো, তাকে যেন সেই স্ত্রীর সময় দিতে পারে ঠিকঠাক। একদিন রাতে তাহমিনা বারান্দায় দাঁড়িয়ে থাকলে পেছন থেকে রাফি এসে ওর পেটের উপর হাত রেখে আস্তে করে বলল, শুনো জুনিয়র, তোমার সিনিয়র মা তো অনেক শক্ত মেয়ে, কিন্তু তোমার বাবা সে কিন্তু পুরোই সেন্টিমেন্টাল। এখন বুঝতে পারছি, তুমি অফিসে যতই মজা করো, বাসায় তুমি একদম সিরিয়াস বাবাটাই। সময় কাটতে লাগলো। ডাক্তারের চেক আপ, ওষুধ, খাওয়া দাওয়া সব কিছুর দায়িত্ব রাফির। এমনকি তাহমিনার পায়ের ব্যথা হলে সে নিজেই মালিশ করত। বউ, তুমি তো আমার সিনিয়র, আমি না হয় তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট না, তুমি এখন বাবা প্রজেক্ট এর ম্যানেজার। দিন দিন সবাই আরো এক্সাইটেড হতে লাগলো। অফিসের সহকর্মীরাও বলছে, ভাই নতুন প্রজেক্টের নাম ঠিক করেছো? ছেলে হলে কি নাম হবে? হা হা, সিনিয়র রাখবো, আর মেয়ে হলে জুনিয়র সিনিয়র মিস। এভাবে গল্প এগিয়ে চলছে এক নতুন অধ্যায়ের দিকে। তাহমিনা এখন শুধু রাফির অফিসের সিনিয়র ম্যাডাম না, একজন মা, একজন সাথী আর একজন আশ্রয়। আর রাফি, সে এখন শুধু ভালোবাসার পাগল। ছেলেটা না, একজন দায়িত্ববান স্বামী এবং হতে যাওয়া এক ভবিষ্যতের বাবা। সময় গড়াতে লাগলো। মাসের পর মাস কেটে গেল মুহূর্তেই। তাহমিনার শরীরে এখন মাতৃত্বের ছাপ স্পষ্ট, আর রাফির চোখে শুধু একটাই ভাবনা, সব ঠিকঠাক থাকবে তো? রাফি রাতে পাশে শুয়ে থাকা তাহমিনার পেটে হাত রেখে বলে উঠল, শোনো জুনিয়র, শোন জুনিয়র, তুই কিন্তু একদম সময় মতো আসবি। তোর মা কিন্তু এবার আর অফিসে ছুটি নিতে চাচ্ছে না। তাহমিনা হেসে ফেলল, তারপর বলল, আমি বলেছি তো ম্যাটারনিটি লিভে যাচ্ছি, তুমি বরং তোমার প্যাটার্নিটিটা রেডি করো। অবশেষে সেই প্রতীক্ষার রাত। তাহমিনার হঠাৎ ব্যথা শুরু হলো। রাফি আর দেরি না করে ব্যাগ নিয়ে হাসপাতালের দিকে ছুটল। রাফি ড্রাইভ করতে করতে বলল, আহ, এমন একটা দিনেই যদি জ্যামে পড়ি, আল্লাহ দয়া করো। হাসপাতালে পৌঁছে ডাক্তার বলেন, সময় এসেছে, ওনাকে এক্ষুনি ওটিতে নিয়ে যান। রাফির মুখ তখন একেবারে বিপন্ন। তাহমিনাকে নেওয়ার আগে ওর হাত ধরে বলে, সাহস রাখো সিনিয়র, আমি বাইরেই আছি, তুমি পারবে। তাহমিনা হালকা ক্লান্ত হাসি দিয়ে বলল, আমি তো পারতেই চাই জুনিয়রের জন্য। সময় যেন তখন থেমে গেছে। রাফি একা করিডোরে পায়চারি করছে, ফোন করছে আম্মুকে। আম্মু দোয়া কইরো, সময় হয়েছে। রাফির আম্মু ফোনের ওপাশ থেকে বলল,
ইনশাল্লাহ সব ঠিক হবে বাবা, তুই শক্ত থাক। অভিনন্দন, আপনাদের কন্যা সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার জুনিয়র এলো আর সে মেয়ে, মানে আমার সিনিয়র আরেকটা সিনিয়র বানিয়ে ফেললো। সে ছুটে গিয়ে মেয়েকে প্রথমবারের মতো কোলে নিল। ছোট্ট একজোড় হাত, গোলগাল মুখ, আর চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে এক নতুন পৃথিবীর বাসিন্দা। তাহমিনা হাসপাতালে বেডে শুয়ে রাফিকে দেখে বলল, কেমন লাগছে বাবা সাহেব? অফিস এই অনুভূতির কোনো ব্যাখ্যা নাই। তুই জানো, তুমি আমার জীবনটাই পাল্টে দিলে আজ। কয়েকদিন পর হাসপাতাল থেকে বাসে ফিরল ওরা। ঘরে তখন ছোট ছোট সাজ বেলুন, ওয়েলকাম জুনিয়র লেখা ব্যানার। রাফি রামু তার ছোট্ট নাতনিকে কোলে নিয়েই বলেন, এই মেয়েটা কিন্তু আমার মতো দেখতে হয়েছে, এই মেয়েটা কিন্তু আমার মতো দেখতে হয়েছে, একদম দাদির কার্বন কপি। রাফি রামুর কথা শুনে তাহমিনা রামু বলে উঠল, আরে না না, দেখো তো ঠোঁটটা একদম তাহমিনার মতো। তাহমিনা মায়ের কথা শুনে রাফির বোন বলে উঠল, একদম না, আমার ভাতিজা আমার মতো হয়েছে, তাই না ফুপি? এসো আমার কোলে এসো। কোলে বাবালে কি গুলুমুলু হয়েছে দেখতে। ওদের সবার কথা শুনে রাফি হাসতে হাসতে বলে উঠল, না না, আমি বলি এটা আমাদের দুই পরিবারের মিক্সড ভার্সন, জুনিয়র জুনিয়র মিক্স আপডেটেড 2.0। নাম রাখালো আপনান তাসফিয়া, যার মানে পবিত্র ও অনন্য রূপের মালিক। এখন থেকে ওই আমার বস। আফনান রেগে গেলে আমি অফিসে যেমন রাফিকে ধমকাতাম, এখন রাফি তাই আপনার কাছ থেকে পাবে। এভাবে শুরু হলো রাফি আর তাহমিনার নতুন জীবন। একটা ছোট্ট পায়ের শব্দে বদলে গেল ঘরের ছন্দ। আর অফিসে সিনিয়র ম্যাডাম এখন একদম ফুল টাইম মা। তাহমিনার পাশাপাশি সমান তালে দায়িত্ব পালন করে যাচ্ছে রাফি। এভাবে দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎ একদিন আকাশে সুন্দর চাঁদ উঠেছে। তাহমিনা আকাশের চাঁদটা দেখে রাফিকে বলতে লাগলো, দেখো রাফি, আজকে কত সুন্দর আকাশের চাঁদ উঠেছে, তাই না? রাফি আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার তুলনায় ওই আকাশের চাঁদটা কিছু না, আমি তো আমার ঘরের চাঁদ রেখেছি। রাফির কথা শুনে তাহমিনা লজ্জে পেল, মাথা নিচু করে ফেল। এটা দেখে রাফি বলে উঠল, তুমি এখন এক বাচ্চার মা হয়ে গেছো, সিনিয়র বউ, তাও তুমি আমার কথায় লজ্জা পাও এখনো? তাহমিনা কিছু বলল না, চুপ করে রইল। রাফি আবারও বলে উঠল, আজকে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, আজকে আমাকে বাধা দিও না প্লিজ। রাফির কথার মাঝে তাহমিনা বলে উঠল, বাবু উঠে গেলে কি হবে? উঠবে না, ও তো একটু আগে ঘুমিয়েছে, প্লিজ আমাকে বাধা দিও না, আমার সাথে সম্মতি দাও। তাহমিনা আর কিছু বলল না, লজ্জায় মাথাটা নিচু করে ফেল। রাফি বুঝলো ওর সম্মতি আছে, তাই রাফি ওকে কোলে করে নিয়ে বারান্দা থেকে রুমের দিকে হাঁটা ধরল। তারপর তাহমিনাকে বিছানায় শুয়ে দিয়ে রুমের লাইটটা অফ করে দিয়ে এসে তাহমিনাকে কিস করতে লাগলো গালে ঠোঁটে। তারপরে হারিয়ে গেল অন্য একটা ভালোবাসার জগতে। থাক, সেটা না হয় আমাদের জানতে হবে না। আর আপনাদের যদি এতই জানা শখ থাকে তাহলে নিজেরা বিয়ে করে বাস করুন। এখন বিদায় নিন আর এদের রোমাঞ্চ করতে দিন। আজকের গল্পটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।